সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আজ আমাদের আলোচনার বিষয় পথহারা রাজনীতি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, আছেন আওয়ামী লীগ নেতা একেএম ফায়াজুল হক রাজু, সঙ্গে আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং আমার সঙ্গে স্টুডিওতে আছেন TBN20 সাংবাদিক নাজমুল আশরাফ। প্রিয় দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। চাইলে এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন ইউটিউব এবং ফেসবুকেও। তো আমরা আলোচনায় যাচ্ছি। আশরাফ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। তো আমরা দেখলাম আজকে গণফোরামের কয়েকদিন থেকে ভাঙন আমরা দেখলাম, এটা নিউক্লিয়ার চেইনের মতো ভাঙছে, কে কাকে বহিষ্কার করছে। আজকে আরেক দফা বহিষ্কারের ঘটনা দেখলাম, যারা কিছুদিন আগে কিন্তু ঐক্য ডাক দিয়েছিল। তো সব মিলিয়ে আপনি যদি এইটা দিয়ে আলোচনা শুরু করেন, তারপর আমরা অন্য আলোচনায় যাব। নির্বাচন প্রসঙ্গ নিয়ে আসবো আমরা। মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলেছেন জাফরুল্লাহ চৌধুরী, কেউ কেউ ফ্রেশ নির্বাচন, বিশেষ করে বিএনপি চাইছেন। এইটা যদি শুরু করেন যে গণফোরামের ভাঙন, যারা ঐক্যের কথা বলতেন আসলে। জি, আপনার আলোচনার বিষয় পথহারা রাজনীতি। রাজনীতি পথ কখন কিভাবে হারিয়েছে সেটি নিয়ে অবশ্য গবেষণা করার বিষয়। আমরা যদি সঠিক রাজনীতির কথা বলি, আমরা যদি গণতান্ত্রিক চর্চার কথা বলি, আমরা যদি সাংবিধানিক উপায়ে রাজনৈতিক চর্চার কথা বলি, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি কোন সময়টাতে ঠিক পথে ছিল সেটা বলা মুশকিল। এটা এক একজনের দৃষ্টিতে এক এক রকমের হবে, এক এক রাজনৈতিক দল, এক এক রাজনৈতিক নেতা হয়তো একভাবে ব্যাখ্যা করবেন। কিন্তু সবসময় আমরা কম বেশি পথহারা বা পথ থেকে বিচ্যুত বা পথ থেকে সরে গিয়েছি। আমরা কখনো কখনো হয়তো পথের ধারে কাছে ছিলাম, কখনো কিনারে ছিলাম, মাঝখানে আসার চেষ্টা করেছি, আবার পথ থেকে নিচে পড়ে গেছি। এইভাবে আমাদের রাজনীতি চলেছে। আপনি প্রসঙ্গ যেটি এনেছেন গণফোরামের রাজনীতি, গণফোরামের মধ্যে যা কিছু হচ্ছে, কয়েকদিন আগে ডক্টর কামাল হোসেন গণফোরামের প্রতিষ্ঠাতা এবং সভাপতি একজনকে বহিষ্কার করলেন। তারপরে সেটা নিয়ে দলের ভিতরে অনেক রকমের তৎপরতা, আলোচনা, তর্ক বিতর্ক হলো। তারপরে আবার 4 জনকে বহিষ্কার করলেন। আজকে শুনলাম যে যারা আছেন গণফোরামের কেন্দ্রীয় নেতৃত্বে, বিশেষ করে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি, তিনি বলছেন যে ডক্টর কামাল হোসেন দলের সংবিধান মানেন না, স্বৈরাচারী কায়দায় দল চালান, তিনি গঠনতন্ত্র মানেন না, এবং তাকে ডিসেম্বর পর্যন্ত একটা সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যদি তিনি সঠিক পথে ফিরে না আসেন, তাহলে সম্মেলন করে ওনারা ডক্টর কামাল হোসেনকে বহিষ্কার করবেন এবং তারা আলাদা গণফোরাম করবেন। এখন যিনি দলের প্রতিষ্ঠাতা তার কাছেই বলছেন যে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন, তাকে পথে আসতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কথায় কথায় আওয়ামী লীগ বিএনপিকে নানানভাবে সমালোচনা করি। আমরা জাতীয় পার্টি বা প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদকে আমরা স্বৈরাচার বলি, এবং সত্যিকার অর্থে তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় স্বৈরাচার ছিলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। এমনকি ক্ষমতাচ্যুত হওয়ার পরও দলের ভিতরে যেসব তৎপরতা আমরা দেখেছি, সেটা এক ধরনের স্বৈরাচারী কায়দায়। কিন্তু আমরা কোনো দলের কোনো রাজনৈতিক নেতার ব্যাপারেই কিন্তু এই স্বৈরাচারের অভিযোগ থেকে মুক্ত হতে দেখি না। কম বেশি বিএনপি আওয়ামী লীগকে বলে স্বৈরাচার, আওয়ামী লীগ বিএনপিকে বলে স্বৈরাচার, শেখ হাসিনা কতটা গণতান্ত্রিক বা খালেদা জিয়া কতটা স্বৈরাচারী বা গণতান্ত্রিক, এগুলো নিয়ে অনেক বিতর্ক হয়। কিন্তু ছোট দল হিসেবে যদি বলি, গণফোরাম নিশ্চয়ই অনেক ছোট দল। গণফোরাম যখন গঠিত হয় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, অনেক বাঘা নেতারা তার সাথে ছিলেন এবং মনে হয়েছিল এটি যেন আওয়ামী লীগের একটি বিকল্প হয়ে উঠছে। পরে দেখা গেল কি যেন পর্বতের মুশিক প্রসব। এত বছর ধরে গণফোরাম তার কোন জায়গায় এসেছে সেটা আমরা সবাই জানি। কিন্তু এই যে 2018 সালের নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি সহ বিশাল যে একটি ঐক্য ফ্রন্ট গড়ে তোলা হয়েছিল, তারা গোটা জাতিকে স্বপ্ন দেখাচ্ছিল, গণতন্ত্রের বড় বড় কথা বলছিল, নির্বাচন নিয়ে, মানুষের ভোটাধিকার নিয়ে, মানুষের সাংবিধানিক অধিকার নিয়ে, মানবাধিকার নিয়ে তারা মুখে ফেনা তুলেছিল। সেই মানুষগুলো নেতৃত্বে ছিলেন ডক্টর কামাল হোসেন, এবং তাকে তারা জাতীয় না পারলে আন্তর্জাতিক নেতায় পরিণত করে। এবং সেই নেতার বিরুদ্ধে তারা এখন বলছে যে তিনি স্বৈরাচার, তাকে দল থেকে বের করে দেওয়া হবে, তিনি ঠিক পথে না, ইত্যাদি ইত্যাদি। তার মানে ছোট বড় কোনো দলই। আমরা গণফোরামের নির্বাহী সভাপতি এবং মুখপাত্র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তার কথাও আমরা শুনবো। আমরা চেষ্টা করছি তাকে টেলিফোনে যুক্ত হওয়ার জন্য। তার আগে আমরা আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, আপনি যদি একটু বলেন যে বিএনপির পক্ষ থেকে ফ্রেশ নির্বাচন দাবি করা হয়েছে এবং জাফরুল্লাহ চৌধুরী কয়েকদিন আগে বলেছেন একটা মধ্যবর্তী নির্বাচন, আর আওয়ামী লীগ তার জবাবে বলেছে এটা কি আবদার, মামাবাড়ি আবদার কিনা। তো রাজনীতি কোন পথে আসলে? রাজনীতি পথ হারিয়েছে 111 অবৈধ জেনারেলরা রাজনীতির পথকে ভিন্ন পথে প্রভাবিত করেছে। তারপরে এই
যে ট্রেন লাগামহীন ট্রেন ওনারা টেনে নিয়ে যাচ্ছিলেন, সেই ট্রেন ওনারা আওয়ামী লীগের কাঁধে তুলে দিয়ে রাজনীতিকে আরেক বিন্যাখাতে প্রবাহিত করে গণতন্ত্রের কবর রচনা করে দিয়ে ওনারা চলে গেছে। অতএব রাজনীতির গতি বহু আগে শেষ। তো আপনার কি প্রথমত- কামাল হোসেনের ট্রেনে আবার উঠেছিলেন কিনা এই না, সর্বশেষ আমরা নির্বাচনের আগে? না, আমরা কামাল হোসেনের আসছি সেই লাইনে। সেটা কিন্তু আমরা দেখেছি, ওই লাইনে ছিলেন। এই রাজনীতির গতিটা ওয়ান ইলেভেন শেষ করেছে, আওয়ামী লীগ এসে সেটাকে আবার পুনর্বার আত্মঘাতের মধ্য দিয়ে সরকারের দায়িত্ব নিয়ে আন্দোলনের ফসল আমাদের 111 দাবি করে ওনারা এই রাজনীতির গতিকে বিপদগামী করেছে। আজকে 15 বছর বিপদগামী রাজনীতি বাংলাদেশের কোনো দিক পাচ্ছে না। আমরা গণতন্ত্র অর্জনের জন্য, পুনরুজ্জীবিত করার জন্য আমরা ডক্টর কামাল হোসেন সহ বাংলাদেশের যারা এই সরকারি দলের বাইরে রাজনীতি করে তাদের প্রত্যেককেই আমরা আহ্বান করেছি এবং সরকারকে আমরা আহ্বান করেছি নিরপেক্ষ নিউট্রাল একটা নির্বাচন দিয়ে দেশে একটা গণতান্ত্রিক সুষ্ঠু ধারার ব্যবস্থা করার জন্য। সেখানে একটা সংলাপ আপনারা হয়েছে দেখেছেন, সেই সংলাপে সরকার প্রধান স্বয়ং সবার সাথে মিথ্যার আশ্রয় নিয়েছে। মিথ্যার আশ্রয় নিয়ে আশ্বস্ত করেছিল যে আমি নিরপেক্ষ নির্বাচন দেব, আপনারা আমার উপরে শেষ বিশ্বাসটুকু রাখেন। কিন্তু ওনার উপরে শর্তহীনভাবে সেই সংলাপ শেষ করে আপনার 12টা বাজিয়েছে। মানে যারা 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 বাজানোর তারা সবাই, অর্থাৎ আমি বলবো যেহেতু সরকার এটা দায়িত্ব লালন এবং পালন করে, সরকারি দেশের গণতন্ত্রের শেষ ফেরাকটা মেরেছেন। সেই 18 সালের নির্বাচন আগে যে ডায়লগ ওনার সাথে হয়েছিল না, তবে এইটা কি একটা ব্যাপার কিনা যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, কামাল হোসেনের মতো একটা ছোট্ট দল, কিংবা জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন একজন মানুষ, তাদের সঙ্গে একটা ভর করে নির্বাচনে যাওয়ার এরকম আলোচনা কিন্তু আছে, সেটা আত্মঘাতী ছিল কিনা এবং কোনো ফল কিন্তু আপনারা বয়ে আনতে পারেনি, রেজাল্ট কিন্তু একটা জেরো, অশ্বডিম্ব আসলে। জি হ্যাঁ, অষ্টডিম্ব হওয়ার কারণ হলো সরকারের বিক্রয় করা, মিথ্যা কথা বলা, মিথ্যার আশ্রয় নেওয়া, দিনের ভোট রাতে করা, এটার কারণেই অষ্টডিম্ব এসেছে। কিন্তু আপনি যেটা বলেছেন যে কামাল হোসেনের মতো একটা ছোট দল অথবা ইয়েকে উপরে ভর করে আপনার নির্বাচন অথবা ডায়লগ অথবা আন্দোলন করেছি কিনা, না, আমরা ওনাদের উপরে ভর করে করিনি, আমরা ওনাদেরকে সাথে নিয়েছি। আপনারা লক্ষ্য করলে খেয়াল করবেন যে নমিনেশন কিন্তু বিএনপির হাতে ছিল, বিএনপির জিম্মায় ছিল নমিনেশন। কিন্তু সুলতান মনসুর যতই শেখ মুজিবের বন্দনা করুক না কেন, দানের শেষ নিয়েই কিন্তু ওনাকে নির্বাচন। না, কিন্তু অনেকে বলেছে নমিনেশনে লন্ডনে ছিল, আসলে লন্ডন থেকে এসছে, এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসছে। আসলে যুগে যুগে দেশে যদি কোনো স্বৈরাচার সরকার, স্বৈরাচারী আচরণ, স্বৈরাচারী রাজনীতি গণতন্ত্র নির্বাচনে যায়, অগণতান্ত্রিক ব্যবস্থা চেপে বসে, আপনারা দেখেছেন পৃথিবীতে যুগে যুগে লন্ডন কেন বিভিন্ন জায়গায় নেতারা আশ্রয় নিয়েছে। যেমন ধরেন আপনি নওয়াজ শরীফকে দেখেছেন, পাকিস্তানের নওয়াজ শরীফ, তিনি দীর্ঘদিন লন্ডন থেকে রাজনীতি পরিচালনা করেছে। আপনারা দেখেছেন যে আপনার আমাদের সাবেক প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী পাকিস্তানের বেনজির ভুট্টো কিন্তু মানে সব কি পাকিস্তানের উদাহরণ মনে পড়ে? সব পাকিস্তানের উদাহরণ মনে পড়ে বিএনপি নিয়ে? কিন্তু এটাও আরেক সমালোচনা। আরো বলছি, ইরানের খোমেনি কিন্তু দীর্ঘদিন নির্বাসনে গিয়ে প্যারিসে ছিলেন। জি, অনেক ধন্যবাদ মিস্টার ভুঁইয়া, আমি আপনার কাছে আবারও আসবো। জি, আমি আসবো, আবার সেখান থেকে খোমেনিরা আপনার এরা কিন্তু বিজয় অর্জন করেছে, আন্দোলনের গাথা গেথে আন্দোলনের বিজয় অর্জন করেছে। আমাদেরও লন্ডন থেকে সেভাবেই আন্দোলনের বিজয় ইনশাআল্লাহ অর্জন হবে। অনেক ধন্যবাদ। টিটু ভাই, আপনি যদি একটু বলেন, এতক্ষণ আমরা গণফোরামের একটা স্প্লিট হয়ে যাওয়ার ঘটনা, আরটা হচ্ছে মিস্টার ওয়াদুদ ভুঁইয়া বিএনপির সাবেক এমপি, তার বক্তব্য শুনছিলাম। আপনি যদি বলেন যে মধ্যবর্তী নির্বাচন, ফ্রেশ নির্বাচনের কোনো সম্ভাবনা কিংবা আশঙ্কা আপনাদের ভাষায় আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আজকে আপনার রাজনীতি ইডিএ শুরু করেছি যে পথহারা রাজনীতি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনীতি জনগণের সাথেই রাজনীতি আছে।
অনেক সময় অনেক রাজনৈতিক দল বা অনেক রাজনৈতিক নেতা জনগণ থেকে দূরে সরে যায় এবং মনে হয় যে হয়তো রাজনীতি পথ হারিয়েছে। রাজনীতি জনগণের সাথে, যে দল এবং যে রাজনৈতিক কর্মী জনগণের সাথে সম্পৃক্ত থাকবে তারা কখনোই পথ হারাবে না। এবং উদাহরণস্বরূপ আপনি জানেন যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ বছরের ইতিহাস, আমরা জনগণের মাঝে রাজনীতি করি দীর্ঘ সময়, বেশিরভাগ সময় আওয়ামী লীগের রাজনীতির বেশিরভাগ সময়ই কিন্তু ক্ষমতার বাইরে আমরা ছিলাম। আমরা কিন্তু ক্ষমতার মধ্যে থেকে দল গঠন করি নাই বা ক্ষমতার মধ্যে থেকে আমাদের দল শক্তিশালীও হয় নাই। আমাদের মানে শক্তির যে উৎস সেটা হলো জনগণ। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ৭০-এর ম্যান্ডেটের মাধ্যমে আমরা এ দেশকে স্বাধীনতাকে নেতৃত্ব দিয়েছি। পরবর্তীতে ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে আমাদের ওয়াদুদ ভুঁইয়া সাহেব একটা সুন্দর কথা বলছেন যে রাজনীতি পথ হারায় জেনারেলদের হাতে আসে। এটা ঠিক। ৭৫ পরবর্তীতে যেভাবে সামরিক শাসকরা মানে জেনারেলরা ক্ষমতা দখল করে মানে ক্ষমতায় থেকে বিএনপির মতো রাজনৈতিক দল, পরবর্তীতে এরশাদ সাহেব জাতীয় পার্টির মতো রাজনৈতিক দল করেছে, তখন কিন্তু আসলে গণতন্ত্র পথ হারিয়ে ফেলে। আমরা আবারও যখন আপনি যদি দেখেন যে ৯৬ থেকে ২০০১-এ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা গণতান্ত্রিক ভাবে দল মানে দেশ শাসন করেছি এবং ২০০৮-এর পরের থেকে ধারাবাহিকভাবে প্রায় ১২ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আজকে যে উন্নয়নের রাজনীতি যেটা হচ্ছে, দেখেন রাজনীতি আমাদের দেশে মানুষ মনে করে যে রাজনীতি মানে হলো লড়াই, সংগ্রাম, আন্দোলন, এটা থাকলেই মনে হয় রাজনীতি থাকলো, রাজনীতিটা মাঠে। কিন্তু ডেভেলপমেন্ট পলিটিক্স, এখন যদি রাজনীতির আপনি বুঝতে হবে যে রাজনীতির দর্শন কি, আপনাকে বুঝতে হবে যে আপনার এই রাজনৈতিক দর্শনে আপনার উন্নয়নটা কতটুকু ভূমিকা রাখবে। এই যে ২০০৮ সালের পরে থেকে বিশেষ করে আপনি দেখেন এই লাস্ট 5 ইয়ার্সে যেখানে ভারতের পার ক্যাপিটাল জিডিপি বাংলাদেশের তার সাথে কম্পেয়ার করলে 40% ছিল, সেখানে 5 বছরে আইএমএফ এর যে প্রকলন সেটা অনুযায়ী হয়তো আমরা ভারতকে পার ক্যাপিটাল ইনকামে ছাড়িয়ে যাব না। কিন্তু টিটু ভাই, আমরা কিন্তু সীমাহীন দুর্নীতির খবরও পাই। আমরা ফরিদপুরের ছোট নেতা তার ২০০০ কোটি টাকা, ১০০০ বিঘা জমি, স্বাস্থ্য খাত থেকে শুরু করে সীমাহীন দুর্নীতির খতিয়ানও কিন্তু পাচ্ছি। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? কিংবা নির্বাচনে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আপনারা আছে, কিন্তু দেশে বিদেশে সব জায়গায় আছে। এগুলাকে কিভাবে মোকাবেলা করব আমরা? আমি আপনাকে বলি, এটা মানে বিভিন্ন জিনিসের কিছু স্পিল ওভার এফেক্ট থাকে। আমরা যেটাকে বলি ডেভেলপমেন্ট পেইন। যখন একটা দ্রুতগামী অর্থনীতি যখন এগিয়ে যায় তখন কিন্তু এরকম স্পিল ওভার কিছু এফেক্ট হয়। এটা কোলাটারাল ড্যামেজ বলছেন আপনারা? জি জি, না না, এটা মানে আমি বলছি না। আপনি যদি সাউথ ইস্ট এশিয়ার যে ইমার্জিং টাইগার যারা ছিল, যারা এই যে জাপান, কোরিয়ার পরে যারা এগিয়ে গেছে, আপনি থাইল্যান্ডের অর্থনীতি বলেন, বিভিন্ন দেশের এই যখনই মানে ইভেন আপনি মালয়েশিয়ার কথা ধরেন, মালয়েশিয়ায় এত উন্নতি হয়েছে কিন্তু মালয়েশিয়ায় কিন্তু করাপশনের কোনো মানে এন্ড নাই। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এটার তাদেরও বিদেশে টাকা পাঠাচ্ছে, দুর্নীতি হচ্ছে, এটা নিয়ে কথা আসতেছে। সো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ডেভেলপমেন্টের যে জায়গাটা, সেই ডেভেলপমেন্টের জায়গাটা আপনার গতিশীল আছে নাকি, আর সরকারের প্যাট্রোনাইজেশন হচ্ছে নাকি। আপনি একটা কিন্তু আপনাকে এখানে শ্রেণী বিভাগ করতে হবে। একটা হলো রাজনীতি, সরকার দল ক্ষমতায় থেকে সরকারি প্যাট্রোনাইজেশনের দুর্নীতি, যেটা যেটা আমরা ২০০১ থেকে ২০০৬-এ দেখেছি যে হাওয়া ভবন তৈরি করা হয়েছে, রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি করা হয়েছে। ২০০৪ সালে বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার জন্য গ্রেনেড হামলা করা হয়েছে। ১০ ট্রাক অস্ত্র এনে এদেশকে স্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। এদেশে ৫০০ জায়গায় একাধারে বোম ফুটানো হয়েছে। এটা একটা জঙ্গিবাদের ব্র্যান্ড। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আহসানুল ইসলাম টিটু। তিনি বলছিলেন আমাদের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। আমি একটু সাইফুল হকের কাছে যাব, ওয়ার্কার্স পার্টির। আপনি যদি বলেন যে টিটু ভাই দাবি করেছেন যে সরকারি পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে কিনা, উন্নয়নটা হচ্ছে, তার একটা হচ্ছে স্পিল ওভার এফেক্ট হিসেবে কিছু দুর্নীতি হচ্ছে, মালয়েশিয়ার উদাহরণ দিয়েছেন। সাইফুল হক যদি বলেন। জি, আপনাকে ধন্যবাদ এবং আজকে যারা এই আলোচনায় যুক্ত হয়েছেন সম্মানিত আলোচকবৃন্দ, দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের এখানে উন্নয়নের সহযাত্রী হিসাবে দুর্নীতি যে কথাটা বলা হচ্ছে, সেই কথাটা আমাদের এখানে যে তথ্য উপাত্ত এটা সাক্ষ্য দিচ্ছে না। তথ্য উপাত্ত যেটা বলছে যে আমাদের এখানে, আমি আগের সরকারগুলোর ধারাবাহিকতায় এই সরকারের গত ১২ বছরে দুর্নীতি অতীতের সমস্ত রেকর্ড ইতিমধ্যে এটা ভঙ্গ করেছে।
সরকার দলীয় অর্থনীতিবিদরা তারা সাক্ষ্য দিচ্ছেন প্রতি বছর প্রায় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। একটু আগে আপনি উল্লেখ করছিলেন ফরিদপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তার ভাই, প্রথমে শুনলাম 2000 কোটি টাকা, পরে জাতীয় দৈনিকগুলো হিসাব দিল 3000 কোটি টাকা তারা আত্মসাৎ করেছেন মাত্র গত বছরে। এর ভিতরে 2000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। একটা জেলার দুই ভাই মিলে যদি 3000 কোটি টাকা পাচার করতে পারেন, তাহলে কেন্দ্রের পর্যায়ে সারা দেশব্যাপী এটার চেহারাটা কি? যে কোনো সংবেদনশীল মানুষ, যে কোনো সচেতন মানুষের সম্পর্কে সাধারণ একটা ধারণা আছে। দুর্নীতির ক্ষেত্রে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো অনেকগুলো ইতিমধ্যেই দেউলিয়া হয়েছে। মিস্টার সাইফুল হক, আমি আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে গণফোরামের নির্বাহী সভাপতি, আমি একাংশ বলেছিলাম, তিনি বলছে একাংশ না, আমরা আসলে মূল অংশ, তার নির্বাহী সভাপতি ও মুখপাত্র তিনি যুক্ত হয়েছেন। তিনি নাজমুল সাহেবের কথা শুনেছেন এবং তিনি জবাব দিতে চান। মিস্টার সুব্রত চৌধুরী, আপনি যদি বলেন, আপনি বলেন, আমরা শুনবো। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আজকে গোলটা বলে যারা অংশগ্রহণ করছেন তাদের সকলকে আপনাকেও ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। জি বলুন আপনি। আচ্ছা দেখুন, গণফোরামের বয়স তো দেখতে দেখতে 27 বছর হয়ে গেল। অনেক বিখ্যাত প্রখ্যাত রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী গণফোরামে এসেছিলেন। দুর্ভাগ্যের বিষয়, আমরা কিন্তু তাদেরকে ধরে রাখতে পারি নাই। একে একে অনেকেই চলে গেছেন বিভিন্ন দলে এবং সেখানে গিয়ে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, আরো অনেক কিছু হয়েছেন। আমরা যারা 27 বছর মাটি আঁকড়ে এই দলকে জীবন যৌবন দিয়ে গড়ে তুলেছি, যারা মন্ত্রী হতে পারেননি কিন্তু পাওয়ার আশায় গণফোরামে ছিলাম না। কামাল সাহেবের নেতৃত্বে আমরা একটা সুস্থ দ্বারা রাজনীতি করার জন্য একটা স্বপ্ন নিয়ে এই গণফোরামে এখনো আমরা আছি। দুর্ভাগ্যের বিষয়, গত 18 মাস ধরে যে ব্যক্তিকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়েছে, ডক্টর রেজা কিবরিয়া, সে 2018 সালের নির্বাচনকে কেন্দ্র করে গণফোরামে যোগ দিয়েছেন। তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, সাংগঠনিক অভিজ্ঞতা নাই, এদেশের মাটি ও মানুষের সাথে তার কোনো সম্পর্ক নাই। ডক্টর কামাল হোসেনের পছন্দে তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করেছিলাম। আমরা বলেছিলাম তাকে দিয়ে রাজনীতি হবে না। উনি বললেন তাকে যদি সাধারণ সম্পাদক করা না হয় তাহলে তিনি রাজনীতিও করবেন না, গণফোরামও করবেন না। কিন্তু তার বাবা তো রাজনীতি করেছেন, তার বাবা মন্ত্রী ছিলেন, সফল অর্থমন্ত্রী বলা হয়। জি, তো পারিবারিক তো রাজনীতির একটা ব্যাকগ্রাউন্ড তার মধ্যে ছিল, তার বাবা তো সফল মন্ত্রী ছিলেন। কিন্তু তার ব্যক্তি হিসাবে বাংলাদেশে তার কোনো ভূমিকা নাই, রাজনৈতিক অঙ্গনও নাই, অন্য কোনো জায়গায়ও তার ভূমিকা নাই। অর্থনীতিবিদ হিসাবেও বাংলাদেশে তার তেমন কোনো। জি সুব্রত চৌধুরী, নাজমুল সাহেব আপনাকে এটি প্রশ্ন করতে চান। জি নাজমুল সাহেব এটি প্রশ্ন করতে যাচ্ছেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি বলছেন যে দলের যিনি প্রধান ডক্টর কামাল হোসেন তিনি তার ব্যক্তিগত পছন্দের সাধারণ সম্পাদক নিয়োগ করেছেন। তার মানে একটি দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে একজন ব্যক্তির পছন্দ, যেখানে কোনো দলের সবার মতামত গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের কোনো ব্যাপার নাই, সেরকম স্বৈরাচারী মানসিকতার একটা লোকের অধীনে আপনারা 27 বছর রাজনীতি করলেন এবং দেশ উদ্ধার, গণতন্ত্র উদ্ধার, সুষ্ঠু নির্বাচন, জাতিকে অনেক স্বপ্ন দেখালেন। তাহলে কি ডক্টর কামাল হোসেনের এই মানসিকতা, এই অবস্থান, এই বৈশিষ্ট্য আপনারা এতদিন বুঝতে পারেন নাই, নাকি এখন নিজের উপরে এসেছে বলে, নিজের আক্রান্ত হচ্ছেন বলে সেটা আপনারা প্রকাশ্যে বলছেন? মিস্টার চৌধুরী, না, আপনারা তো তার করাইতেই পারেন, হ্যাঁ, সেটা আমার আপত্তি নাই। কিন্তু আমরা মর্মাহত, আমরা দুঃখিত যে এই ধরনের একটা পরিস্থিতি এখন আমরা শিকার হয়েছি। ডক্টর কামাল হোসেনের বয়স হয়েছে, উনি অনেক কথা মনে রাখতে পারে না, উনি অনেক সময় কোনটা ভালো কোনটা মন্দ সেটাও মনে রাখতে পারেন না। উনাকে বলি যে আপনি কেন এইসব আত্মঘাতী সিদ্ধান্তগুলো নিচ্ছেন, কেন আপনি কেন্দ্রীয় কমিটির সভা হয় না, সম্পাদক পরিষদের সভা হয় না, স্থায়ী পরিষদের সভা হয় না 18 মাস ব্যাপী, আপনি কেন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেন না? 70 জন কেন্দ্রীয় কমিটির সদস্য লিখিত সভা দিয়ে আবেদন করলো, কামাল হোসেন এবং রেজা কিবরিয়া সেখানে কোনো মিটিং ডাকলোই না, বরঞ্চ তাদের 4 জনকে বহিষ্কার করে দিল। এই যে বহিষ্কার করে করা হলো কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে আমাদের সঙ্গে টেলিফোনে
যুক্ত হয়েছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি এবং মুখপাত্র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। প্রিয় দর্শক, আমরা আলোচনায় ফিরব, তার আগে এ পর্যায়ে আমরা গোলটেবিলে ছোট্ট বিরতি নিচ্ছি। আজকে আমরা কথা বলছিলাম পথহারা রাজনীতি। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত আরটিভির বিশেষ গোলটেবিল আলোচনায় আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলছিলাম পথহারা রাজনীতি। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, আমরা বিরতির পরে যাচ্ছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাংবাদিক নাজমুল আশরাফ। এর ছাড়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন 4 জন রাজনীতিবিদ, তাদের কথা আমরা শুনবো। মিস্টার সাইফুল হক, আপনি বলতে পারেন না, আমরা হচ্ছে দুর্নীতি, উন্নয়ন, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আসলে বলা হচ্ছে দুর্নীতি কিছুটা হবে উন্নয়নের স্বার্থে, এইটাকে আমাদের বোধহয় ওভারলুক করতে হবে। আসলে আপনি কি মনে করেন? জি জি, আমি মনে করি যে আমাদের নিশ্চয়ই আমরা উন্নয়ন চাই, আমরা আমাদের রাজনীতি নিশ্চয়ই উন্নয়নের জন্য। সুতরাং উন্নয়ন থাকলে দুর্নীতি আমাদের সহযাত্রী হবে, এরকম সরল সমীকরণ করবার কোনো সুযোগ নাই। সমস্যা হচ্ছে যে আপনি যখন উন্নয়নের যখন কথাটা বলেন, তখন আমরা দেখছি পুরো রাজনীতিটা আজকে একটা দুর্বৃত্তায়নে পুরো রাজনীতি পর্যবসিত হয়েছে। রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতা যখন আজকে একাকার, তখন সেখানে কোনো স্বচ্ছতা নেই, জবাবদিহিতার কোনো প্রশ্ন নাই, জনগণের কাছে যখন দায়বদ্ধতা নাই, তখন আপনি কিন্তু বাস্তবে একদিকে গণতন্ত্র, একদিকে সুশাসন, দুটোকে একসাথে বনবাসে পাঠিয়ে আমরা উন্নয়নের জন্য যে জায়গাটা যাচ্ছি, এটা একদিকে টেকসই জায়গাটা হচ্ছে না, আরেকদিকে যেটা দাঁড়াচ্ছে, শুধুমাত্র করোনার এই গত 8-9 মাসে যদি আপনি তাকিয়ে দেখেন, দুর্নীতির একমাত্র স্বাস্থ্য খাতে যে পর্যন্ত হরিলুট হয়েছে, এটা একটা অবিশ্বাস্য রকমের ব্যাপার। মহামারীটাতে এই দুর্নীতিবাজরা অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক প্রশাসনিক ছত্রছায়ার মধ্যে দুর্নীতিটা সেখানে আজকে যাচ্ছে। ফলে এর দায় দায়িত্ব রাজনৈতিকভাবে, নৈতিকভাবে বর্তমান সরকারকে এর দায় দায়িত্বটা বহন করতে হবে। কারণ আপনি আবার দেখেছেন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে বিশাল অভিযোগ, তাদের নামে নাগরিকরা সরাসরি কোনো মামলা করতে পারবে না, সেখানে সরকারের পূর্ব অনুমতি লাগবে। বলছেন আইনের চোখে সবাই সমান, তাহলে এক দেশে আপনি 2 আইন, এটা কিন্তু চলতে পারে না। আমরা পর্দা কাণ্ডের কথা জানি, বালিশ কাণ্ডের কথা জানি, এরকম যদি তালিকা দিতে যান, রাতের পর রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, আরব উপন্যাসের রোমাঞ্চকর কাহিনীকে পর্যন্ত হার মানাবে। ফলে এখানে দুর্নীতির যে জায়গাটা চলছে, ফলে এই জায়গাগুলো আমার সমস্যা হচ্ছে যে যেহেতু এখানে গণতান্ত্রিক কোনো রাজনৈতিক ধারাটা নাই, ফলে যেখানে জবাবদিহিতার কোনো প্রশ্ন নাই, ফলে এখানে ক্ষমতাকে মনে হচ্ছে যা খুশি সেটা করবার একটা লাইসেন্স। না মিস্টার হক, এখন যেটা বলা হচ্ছে যে মধ্যবর্তী নির্বাচন কিংবা ফ্রেশ নির্বাচন, বামরা এটা কিভাবে দেখছেন? বাম দল হিসেবে আপনারা কিভাবে দেখছেন? না, আমরা শুরু থেকে পরিষ্কার করে আমরা যেটা বলে আসছি, 18 সালে নির্বাচন আরো একবার, 14 সালে নির্বাচন যেভাবে ব্যর্থ হয়েছিল, 18 সালে তো দিনের ভোট রাতে করবার মধ্য দিয়ে সমগ্র নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, পুরো দেশটাকে সেখানে যেভাবে বিভক্তি বিভাজনের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ফলে আজকে মানুষের ভোটাধিকারকে 18 সালে আরো একবার এটাকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সমগ্র নির্বাচনী ব্যবস্থাকে বাস্তবে বাংলাদেশটাকে এটাকে বিদায় দেওয়া হয়েছে। কোনো মানুষ বিশ্বাস করে না যে বর্তমান ব্যবস্থায়, বর্তমান নির্বাচন কমিশন, সরকার এখন যেভাবে দেশ চালাচ্ছেন, তাদের অধীনে মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে, ভোট কেন্দ্রে যেতে পারবে, নিরাপদে তার পছন্দের দল বা প্রার্থীকে ভোট দিয়ে তিনি আবার নিরাপদে বাড়িতে ফিরতে পারবে। এরকম কোন পরিস্থিতি বাংলাদেশে নাই। তো এখন আপনারা চাইছেন কি? আপনারা চাইছেন কি? যেমন বিএনপি চাইছে মধ্যবর্তী নির্বাচন কিংবা ফ্রেশ নির্বাচন, আপনারা কি চাইছেন? মনে করি এরকম একটা জায়গাতে আমি মনে করি অতি অবশ্যই সরকারকে খুবই দ্রুত, ফলে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে, মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করে একটা অবাধ, আমরা বলেছি নির্বাচনকালীন একটা নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন হওয়া দরকার। কারণ একটা
জবাবদিহিতাশীল একটা জি। নির্বাচিত সরকার না, ছাড়া না, আমরা সেটা কি জবাবদিহিভাবে যেটা সেটা কি চলছে, এই মেয়াদ 5 বছর অনির্দিষ্টকাল পূর্ণ কোনো হওয়ার দেশ পরে এভাবে চলতে পারে না। 5 আমরা বছর মনে পূর্ণ করি হওয়ার পরে কিনা না না না, আমরা মনে করি যে কোনো সরকারকে সময় মেয়াদ আপনারা দিচ্ছেন কিনা? জনগণের আকুতিটাকে মাথায় নিয়ে, যে জনগণ 14 সালের পর থেকে, যে জনগণ গত কবছর ধরে তার ভোটের অধিকার থেকে জনগণ কার্যত বঞ্চিত, একটা মানুষকে অধিকারহীন রেখে ভোটাধিকার কেড়ে নিয়ে আপনি বছরের পর বছর উন্নয়নের গল্প বলে আপনি এভাবে কিন্তু কর্তৃত্ববাদী শাসন এভাবে কিন্তু চলতে পারে না। মানুষ এখন দেখতে চাই মানুষের ভোটের অধিকার স্বীকৃত হবে, মানুষের মর্যাদাটা স্বীকৃত হবে, ভোট কেন্দ্রে যেতে পারবে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আমরা মনে করি সরকারকে উচিত হবে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দলগুলোর সাথে আলাপ আলোচনা করে বিরোধী দল জনগণকে আস্থায় নিয়ে খুবই দ্রুত সরকারকে পদত্যাগ করে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে এক গ্রহণযোগ্য নির্বাচন করা। এটা করতে না না, পারলে কিন্তু আপনি জানেন যে বাংলাদেশে এইগুলো আদায় করতে হলে একটা কার্যকর চাপ তৈরি করতে হয়। সেই চাপ বর্তমান সরকারের উপরে বিএনপির পক্ষ থেকেও নাই, বা আমরাও সেই চাপ আপনার তৈরি করতে পারেন না। সরকার কেন দেবে আসলে? আমি এই প্রশ্নের উত্তর আপনি একটু ভাবুন। আমি একটু মিস্টার রাজু অনেকক্ষণ বসে আছে, তার কথা আমরা শুনতে চাই। একটু আসবো, আমি আপনার কাছে আসবো মিস্টার রাজু, প্লিজ। ধন্যবাদ আপনাকে রেবায়েত ভাই, এবং আপনার মাধ্যমে আরটিভির অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম, এবং এখানে যারা আলোচনা করছেন আজকে সকল আলোচকদেরকেও শুভেচ্ছা। আমি শুনছিলাম, আমি আসলে প্রথমে দুর্নীতির বিষয়টা নিয়ে সামান্য কিছু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এনি ডেভেলপিং অর ফ্লারিশিং ইকোনমিতে আপনি দেখে থাকবেন যে দুর্নীতি একটা আন্ডারলাইং একটা কন্ডিশন হিসেবে কাজ করে। এটা কিন্তু করাপশন এন্ড আপনার ডেভেলপমেন্ট গো হ্যান্ড ইন হ্যান্ড, এটা বলে। এটা চীনে হয়েছে এবং কয়েক যুগ ধরে হওয়ার পর আজকে কিন্তু একটা স্ট্রাকচারাল একটা রিফর্ম আসছে ওখানে। এই স্ট্রাকচারাল রিফর্মের মাধ্যমে দুর্নীতির যে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেখা যায় বিভিন্ন দেশে, বা এটার কলেবর দেখা যায়, সেটা কিন্তু কমে আসছে চীনে। চায়নায় কিন্তু আপনি এখন দেখবেন অন্য লেভেলে আপনার করাপশন দেখবেন যে পলিটিক্যাল করাপশন আছে, সেখানে কিন্তু ফাইন্যান্সিয়াল করাপশনটা কমে গেছে, এটার মাত্রা অন্যরকম পর্যায়ে চলে গেছে। এখন আপনি দেখেন চায়নায় একচ্ছত্রভাবে আপনার রাজনৈতিক যে কর্তৃত্ব সেটা কিন্তু আছে। সো দ্যাট ইজ অলসো এ করাপশন। জি মিস্টার রাজু, আমি আপনার কাছে আসবো। একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। জি বলুন, আমরা শুনতে পাবো, প্লিজ। আমি ভৈরব থেকে বলছি, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের এলাকা থেকে। বলুন, আমার প্রশ্ন হইল, আপনার নামটা যদি বলেন, আপনার নামটা যদি বলেন। জি, এরকম অভিযান শুনি নাই যে এই দেশকে জঙ্গি মুক্ত করতে হবে, এই দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, কিন্তু বর্তমান সরকার কিন্তু জঙ্গিবাদ বিরোধী অভিযান চালায় জঙ্গি মুক্ত মোটামুটি করছে বলে আমরা মনে করি। আর বর্তমানে যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে অভিযান চলছে, এই অভিযান চলতে থাকলে এই দেশ দুর্নীতি মুক্ত হবে বলেও বিশ্বাস করি। তা আমাদের কি উচিত না থেকে সহযোগিতা করা বা শেখ হাসিনা সরকারকে সহযোগিতা করা, বা আমাদেরকে একটু ধৈর্য ধরা, এবং সরকার যেন এই দুর্নীতি বিরোধী অভিযান আরো গতিশীল করতে পারে, সেই ব্যাপারে আমাদের সহযোগিতা করা কি আমাদের উচিত না? জি, অনেক ধন্যবাদ এই প্রশ্ন করবার জন্য। আমি উত্তরটি নিয়ে মিস্টার রাজুর কাছে ফেরত আসবো। উত্তরটি সাইফুল হক অথবা ওয়াদুদ ভূঁইয়া যে কেউ দিতে পারে। জাস্ট 1 মিনিটের প্রশ্নের উত্তরটি। আমি যেটা বলতে চাই, নিশ্চয়ই আমরা যে কোনো সরকারকে নিশ্চয়ই আমরা সহযোগিতা করতে চাই। যেভাবে হোক না কেন সরকার যখন ক্ষমতায় থাকেন, নিশ্চয়ই মানুষ দেখতে চায় সরকার উন্নয়নের জায়গাটা তারা কিন্তু নিশ্চিত করবে। উন্নয়নের নাম করে আমি যখন দেখি যে আমার দ্রব্যমূল্য আমার নিয়ন্ত্রণের বাইরে, পুরো সিন্ডিকেট যখন আমি দেখি বাজারকে দখল করে ফেলছে, আমি যখন দেখি আমার অর্থনীতি ব্যাংকগুলোকে যখন খালি করে ফেলছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা প্রতি বছর যখন পাচার করছে, অর্থাৎ তার মানে কি সরকারের রাজনৈতিক কোনো কার্যকারিতা নেই। রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, দেশ চালাতে গেলে রাজনৈতিক কর্তৃত্ব লাগে, নৈতিক কর্তৃত্ব লাগে। সরকার বিশেষ করে 18 সালের পরে এই রাজনৈতিক এবং নৈতিক কর্তৃত্বটা না থাকবার কারণের জন্য একটা সামাজিক নৈরাজ্য, একটা অনাচার চলছে। এখন মানুষ যা খুশি মানুষ তাই করছে। তার মানে আমরা সেজন্য বলেছি না, কিন্তু মানুষের কোনো সংগঠিত প্রতিবাদ কিন্তু দেখছি না। মানুষের কোনো সংগঠিত প্রতিবাদ কিন্তু আমরা দেখছি না। আপনি যেভাবে বলছেন, না মানুষ তার মতন করে মানুষ কিন্তু নামছে, কিংবা কোনো সংঘবদ্ধ প্রতিবাদ এরকম কিন্তু আমরা দেখছি না। মানুষ আপনি দেখছেন যে একমাত্র এই যে আমরা বলি না, আমরা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা আমাদের বাম গণতান্ত্রিক জোট থেকে আপনি দেখবেন স্বাস্থ্য খাতের যে দুর্নীতি, খাদ্য নিয়ে যে দুর্নীতি, আপনি খেয়াল করবেন, ইভেন ধর্ষণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা জানবাজি রেখে আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে জি। আমরা রাজপথে না আছি, কিন্তু মানুষের আপামর পাশে জনগণ আমরা তার আছি। সঙ্গে আছে কিনা এই প্রশ্ন কিন্তু রয়ে যায়। মিস্টার রাজু, আপনি যদি কন্টিনিউ করেন। জি, আমি ধন্যবাদ আপনাকে। আমি যে কথাটি বলছিলাম যে আমি করাপশনের সাফাই গাচ্ছি না। এন্ড আপনি খেয়াল করে দেখবেন যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে দূরদর্শীমূলক আপনার রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে আজকে দেশের অর্থনীতির আমূল পরিবর্তন সাধন করেছে। যেই বাংলাদেশের আপনার 650 কোটি টাকা দিয়ে আমাদের ন্যাশনাল বাজেট শুরু, সেই বাংলাদেশে আজকে কিন্তু এই স্বাধীনতার 50 বছরের কাছাকাছি এসে আজকে আমাদের প্রায় লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট। তো একটা ম্যাসিভ একটা পরিবর্তন আসছে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে এখানে এক্সপেন্ডিচারের ক্ষেত্রে এখানে অনেক জায়গায় অনেক রকম লুপহোল থেকে যায়, অনেক কিছু আপনার এখানে মিসহ্যাপ বা আপনার মিস অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে। এসব কিন্তু সত্য কথা, এসবকে অস্বীকার করার কোনো উপায় নাই। বাট আপনি যে জিনিসটা খেয়াল করে দেখবেন যে রাজনৈতিক প্রজ্ঞার কারণে কিন্তু বাংলাদেশে এই যুদ্ধাপরাধীদের, বাংলাদেশের বিরোধী যে শক্তি তাদের কিন্তু বিচার হয়েছে, মানবতা বিরোধী যারা অপরাধ করেছিল তাদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার হয়েছে এবং বিচারের রায় কার্যকর হয়েছে। পাশাপাশি অন্যান্য অনেক বড় বড় কিন্তু সামনে সমস্যা ছিল আমাদের, সেসব কিন্তু একে একে কিন্তু মোকাবেলা করা হয়েছে। বাংলাদেশের প্রায় ভূখণ্ডের সমান জলসীমায় আপনার কিন্তু আমার কর্তৃত্ব এসেছে। এসব কিন্তু আমাদের আওতার বাইরে ছিল। সো অনেক বড় বড় কিন্তু প্রায়োরিটি ছিল। আজকে কিন্তু করাপশনের যে বিষয়টি, এটি নিঃসন্দেহে আমাদের এখন প্রায়োরিটিতে আসা উচিত। আমাদের লিমিটেশন আছে, আমাদের অনেক জায়গায় ড্রব্যাক আছে, বাট এট দ্য সেম টাইম আমরা কিন্তু এটাকে কিন্তু ডিনায়ালে নাই যে আমরা এটাকে স্বীকারই করি না। ব্যাংক খালির কথা বলেন, শুনেন, ব্যাংকগুলার আগে পেইড আপ ক্যাপিটাল ছিল মাত্র সামান্য কিছু, আজকে শত শত কোটি টাকা বা হাজার কোটি টাকা ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল। এই পরিবর্তনগুলো কিন্তু আমরা দেখাই এবং কতগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন জড়িত। এখানে রেগুলেটরি রিফর্মের কথা আমরা বলতে পারি যে এগুলাকে আরো কিভাবে আপনার স্ট্রিমলাইন করা যায়। আপনি আউটসাইড যদি বলেন কোন রকম ফর্মুলা ছাড়া যে করাপশন হচ্ছে, এটা তো মনে করেন যে আপনি ওই ভেপু বাজাচ্ছেন। ভেপু বাজালে তো হবে না। আপনাকে এখানে বাম দলগুলা কথা বলে, শুনেন, বাম দলগুলোকে নিয়ে বঙ্গবন্ধু সেই 74 সালেই বসেছিলেন। সিপিবির মনি সিং, তারপরে কমরেড ফরহাদ সহ মোজাফফর আহমেদ ন্যাপের, তাদেরকে নিয়ে বঙ্গবন্ধু কিন্তু বাকশালের যে পরিকল্পনা নিয়েছিলেন প্রাজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে এবং যারা রাজনৈতিক বোদ্ধা তাদেরকে নিয়ে করার একটা চেষ্টা করেছিলেন। সেখানে কিন্তু মূলেই অঙ্কুরেই কিন্তু বিনাশ করে দেওয়া হয়েছে। একটা যে আপনার ইউনিফাইড ওয়েতে আপনি যুদ্ধের পরপর নেশনকে নিয়ে আগে দেবেন, সেই জায়গায় কিন্তু আপনি কিন্তু কুড়াল মেরেছিলেন। সেই ব্যাপারগুলো কিন্তু এবং তার কিন্তু রেশ রয়ে গেছে এখনো রাজনৈতিক বিয়াটা। আপনি যেমন ধরেন 21শে আগস্টের যে ঘটনা, সেটার কিন্তু রাজনৈতিক একটা বিরাট একটা প্রভাব আছে। আপনি বিএনপির সঙ্গে, আপনি জেনে শুনে আপনার খুনিদের সঙ্গে, আপনার উপর যারা মানে আপনার এই যে এইভাবে ম্যাসিভ আপনার আকারে গ্রেনেড সহ অ্যাটাক করতে আসে, আপনি তাদের সঙ্গে কখনো এক টেবিলে বসে খাওয়া বা এক জায়গায় বসে চা খেয়ে রাজনৈতিক কোনো ইউনিফাইং কোনো নীতির কোনো কথা বলতে পারবেন? আমার তো মনে হয় না পারবে। সেই জায়গাগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছে। এরকম একটা বদ্ধ পরিবেশে বসে সামনের দিকে না এগিয়ে কিন্তু যাওয়া, রাজনীতি থেকে আলোচনা কি বন্ধ হয় কিনা? আমরা তো জানি যে মিস্টার রাজু যে পলিটিক্যাল সায়েন্সে বলে যে গণতন্ত্রের সংজ্ঞায় বলা হয় যে গভর্নমেন্ট বাই ডিসকাশন। আপনি যদি দেখেন দক্ষিণ আফ্রিকাতে ম্যান্ডেলাকে 27 বছর কারাগারে রেখেছিল হোয়াইটরা, প্রথম বেরিয়ে এসে হোয়াইটের সঙ্গে হাত মিলিয়েছিল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে তফাৎ, আমার মনে হয় আওয়ামী লীগ বিএনপির মধ্যে সেই ডিফারেন্স নাই। অ্যানথ্রোপোলজিক্যালি, এথনোগ্রাফিক্যালি কিন্তু ওই দূরত্ব কিন্তু আমাদের মধ্যে নাই জাতিগতভাবে। কেন রিকনসিলিয়েশন সম্ভব না? কিছু অভিন্ন ইস্যুতে একটা মনস্তাত্ত্বিক একটা দূরত্ব কিন্তু তৈরি করা হয়েছে। সাদা কালো যে মনস্তত্ত্ব, সেইটা কি আওয়ামী লীগ বিএনপির মধ্যে এত গভীর মনস্তত্ত্ব কিন্তু না। ব্ল্যাক এন্ড হোয়াইটের যে মনস্তত্ত্ব হাজার বছরে বিরোধী দলীয় যারা জড়িত ছিল এসবের সঙ্গে, এসব আপনার ঘটনার সঙ্গে, তারা কি কখনো বলেছে যে রাষ্ট্র ক্ষমতায় তারা আবার গেলে কখনো এই ধরনের কোনো কিছুই হবে না তাদের দ্বারা? আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীরা ঘরছাড়া হবে না, হত্যাকাণ্ডের শিকার হবে না, বিনা বিচারে জেলে থাকবে না এবং দেশ ছাড়া হবে না, এই কথাগুলো কিন্তু বলে নাই। সর্বোপরি তাদের প্রাইম যারা লিডার্স তাদেরকে একদম মনে করেন যে শেষ করে দেওয়া হবে না। অনেক ধন্যবাদ মিস্টার রাজু, আমি আপনার কাছে আবারও ফেরত আসবো। আমি একটু স্টুডিওতে ফিরে আসি। নাজমুল হাসান, আপনি যদি বলেন যে একটা বিভেদ বলা হচ্ছে এবং যদি বলা হয় দুর্নীতি কম হলে হয়তো উন্নয়ন আরও বেশি ভিজিবল হতো আসলে, এবং দুর্নীতির সবচেয়ে বড় ভিকটিম হয় প্রান্তিক গরিব মানুষজন। তো আপনি কিভাবে দেখছেন? এটি কি একেবারে বায়ানারি অপোজিশন, যেরকম টিটু ভাই বলবার চেষ্টা করেছিলেন যেন সয়ে যেতে হবে দুর্নীতিটা অন্তত এই উন্নয়নের স্বার্থে? আসলে এটা কি আমাদের নিয়তি কিনা? আসলে দেখেন বিষয়গুলো কি, একটি হচ্ছে আপনার গণতন্ত্রের চর্চা, সুষ্ঠু রাজনীতি,
সরকার বা নির্বাচিতদের জবাবদিহিতা জনগণের কাছে। রাজনীতি মানে হচ্ছে দেশের এবং মানুষের কল্যাণ, সেই কল্যাণের জন্য হচ্ছে উন্নয়ন, পাশাপাশি আবার প্রত্যেকের সাংবিধানিক রাজনৈতিক মানবাধিকার নিশ্চিত করা, পাশাপাশি হচ্ছে আপনার এই দুর্নীতির বিষয়গুলো। এখন আপনি পরিপূর্ণভাবে কোনো দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব না, দুর্নীতিটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, কমানো সম্ভব। এখন দুর্নীতি নিয়ে আমরা যখন অভিযোগের কথা শুনি, একটু আগে সাইফুল ভাই বলছিলেন বা ওয়াদুদ ভাই বলছিলেন বা অনেকে বলে থাকেন, যখন কোনো একটি সরকার ক্ষমতায় থাকে তাদের দুর্নীতি অনিয়মের কথা যখন বলা হয়, একেবারেই মানে এই যে বাংলাদেশের ইতিহাসে এরকম দুর্নীতি কখনো হয় নাই, শত শত হাজার হাজার কোটি কোটি টাকা সব দুর্নীতি হচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে, দুর্নীতির মহোৎসব হচ্ছে, সারা বিশ্বে সবকিছু পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমাদের কিছুই থাকছে না। এই যে ভেগ এবং চরম বক্তব্য, এগুলো খুব একটা বিশ্বাসযোগ্য হয় না। এই যে ধরেন বর্তমান সরকার তৃতীয় মেয়াদে 11-12 বছর ধরে আছে, এই সময়টাতে যদি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়ে থাকে, তাহলে আপনাকে তুলনা করে বলতে হবে যে এর আগে বিএনপি জামাত জোট সরকারের সময় কত টাকা দুর্নীতি হয়েছিল, তার আগে আওয়ামী লীগের সরকার, তার আগে বিএনপি সরকার, বাইশের সরকার, জিয়ার সরকার, বঙ্গবন্ধু সরকার, সেগুলো আমরা করি না। এই যে আমরা মেঠো টাইপের বক্তব্য দেই, আমি মনে করি যে এই যে টেলিভিশনের আমি আপনার কাছে আসবো, একজন দর্শক ফোন দিয়েছেন, তার ফোনটি নিয়ে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ রাত জেগে গোল টেবিলে দেখবার জন্য। আপনি যদি আপনার নাম, পরিচয় এবং কোন জেলা থেকে ফোন করেছেন তাহলে আপনার প্রশ্নটি উত্থাপন করুন প্লিজ। আমি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আতিয়ার রহমান, আমার বাড়ি যশোর চৌগাছা চাঁদপুর গ্রামে। প্লিজ বলুন আপনি। আমার প্রশ্ন হলো যে দুর্নীতিতে যে মানুষ খুঁজে খুঁজে সন্ধান করে বের করা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন টেলিভিশনে আপনার টেলিভিশনে প্রতিদিন এই বিতর্ক অনুষ্ঠান দেখছি, কিন্তু আমার কথা হচ্ছে যশোর জেলা চৌগাছা থানা লেভেলের বা বাংলাদেশের যে কোনো থানা লেভেলের হোক, বিশাল দুর্নীতিবাজ যারা রাতারাতি একেবারে গরিব মানুষ থেকে রাতারাতি কোটি কোটি টাকার মালিক 2015 সালের পর থেকে এই 20 সাল পর্যন্ত, এই সমস্ত লোকদেরকে বের করা হবে কিনা, এবং এরা এতদিন ধরেই ছিল বিএনপিতে এবং তার পরিবার সম্পূর্ণ বিএনপি। একটা ওয়ার্ডের ভিতরে 1100 ভোটারের ভিতরে মাত্র আওয়ামী লীগের 120টা ভোট। সেই পরিবারে জন্ম নেওয়ার পরে গত 6 থেকে 7 মাস আগে আওয়ামী লীগের একটা থানা লেভেলে সদস্যপদ পাওয়ার পরে তার এই সম্পদকে বৈধ হলো কিনা এবং কোটি কোটি টাকার মালিক কই থেকে হলো, এটা আমরা একটু জানতে চাচ্ছি। আমার আওয়ামী লীগের লিডাররা ওখানে আছেন, আমি ওনাদের মাধ্যম দিয়ে থানা লেভেলে এই ধরনের অনুসন্ধান করবেন কিনা। অনেক ধন্যবাদ ঝিনাইদহ থেকে যশোরের চৌগাছা থেকে প্রশ্ন করার জন্য। টিটু ভাইকে একটু উত্তর দিবেন কিনা, উনি তৃণমূলের যে উদাহরণ দিয়েছেন। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি কিছুদিন আগে গিয়েছিলাম ঝিনাইদহ থেকে, আমি যশোর এয়ারপোর্টে যাব, এই ঝিনাইদহ থেকে আসবার পথে যে 12 থেকে 14 কিলোমিটার রাস্তা এত বাজে, এত ভয়ঙ্করভাবে এটা উঠে গেছে। আমি এখানকার মেয়রকে অনেকবার চেষ্টা করলাম, তার নাম্বার আমার কাছে ছিল, তিনি কোনো কারণে আমার ফোনটাও ধরলেন না। তো আমি চেষ্টা করি, টিটু ভাই আপনাকে ফোন দিচ্ছি, আপনি দেখে টাঙ্গাইলে যে আমি যে এলাকায় যাই রাস্তাঘাট একটু খারাপ থাকলে আমি একটু এমপিদেরকে ধরি, বিনয়ের সঙ্গে বলার চেষ্টা করি, এবং আপনি কিন্তু অনেক সুন্দর কাজ করেছেন, সেই প্রশ্নটা আমি করেছি। তো এই যে যশোর থেকে বললেন, এইগুলো কীভাবে বললেন তৃণমূলের যে দুর্নীতি, ইভেন মানুষ যার সঙ্গে সম্পর্কিত রাস্তাঘাট, পুল, ব্রিজ, এগুলোতে যে দুর্নীতিগুলো হয়, 6 মাস পর পর রাস্তা করছে, 6 মাস পর পর উঠে যাচ্ছে, এর সমাধান কি আসলে? জি ধন্যবাদ। একটি অত্যন্ত মানে কি বলবো বার্নিং একটা প্রশ্ন। আসলে আমরা যারা সংসদ সদস্য, যারা আমরা আমাদের এলাকাকে প্রতিনিধিত্ব করি, আমাদের যে মানে দায়িত্ব সেটা হলো যে আমার এলাকার অভাব অভিযোগগুলি তুলে ধরা। আর আমাদের উপজেলা প্রশাসনে আমাদের দায়িত্ব হলো উপদেষ্টা হিসাবে। ডাইরেক্ট ডেভেলপমেন্টের দায়িত্বটা কিন্তু কোনো সংসদ সদস্যের না, এটা বুঝতে হবে। কিন্তু যেহেতু আমরা জনগণের প্রতিনিধি, আমাদের কিন্তু একটা প্রত্যাশা থাকে এমপিদের কাছে, একটা ঐতিহাসিকভাবে বাংলাদেশে কিন্তু ঐতিহাসিকভাবে একটা প্রত্যাশা থাকে যে এমপি সাহেবকে একটু কথা বলি, আমরা মনে শান্তি পাই আমরা। জি, আমার উপর থাকে। তো আমি আমার এলাকার কয়েকটা উদাহরণ দেই, এবং এটা আমি মানে একটু দায়িত্ব নিয়েই বলতে চাই যে আমার এলাকায় যে রাস্তাঘাটগুলি আছে, আমি যখনই যাই, আমি গাড়ি দিয়ে গেলে আমি যে নামায় দাঁড়াই, এই যে আমাদের এখানে যে কার্যক্রমগুলি হয়, যেটা পুরোপুরি এই যে সোকল ই টেন্ডার, আমি ই টেন্ডার নিয়ে কথা বলি। ই টেন্ডার মানে যে দুর্নীতি হবে না তা কিন্তু না, ওইখানেও একটা সিন্ডিকেট গড়ে তুলে। এই যে এই সরকারের সময় যে দুর্নীতিগুলি আমরা উদ্ঘাটন করতে সমর্থ হয়েছি, এটা কিন্তু এই সরকার। আপনি বলেন যে মিডিয়াতে আসছে বা জনসম্মুখে আসছে বা আমরা মানে অনুসন্ধান করে পেয়েছি, একটাও ছাড় দিয়েছে কিনা?
সরকার কিন্তু কোনোটা ছাড় দিচ্ছে না, যখন যেখানে পাচ্ছে। আমাদের এলাকার সমস্যাটা আমি বলি, একটা জায়গায় একটা ডেভেলপমেন্টের জন্য প্রথমে ওইটা প্ল্যান করতে হয়, প্ল্যান করে ওটা প্ল্যানিং মিনিস্ট্রি থেকে বাজেট অ্যাপ্রুভ করে লাইন মিনিস্ট্রিতে যে টেন্ডার করে তারপরে হয়। এবং আমি আমার এলাকার একটা উদাহরণ বলি, এই যে বন্যায় একটা মানে এক্সটেন্ডেড বন্যা আমার ওইখানে গেছে প্রায় 5-6 মাস, এবং সেই সাথে মার্চের থেকে কোভিড। এই যে ডেভেলপমেন্টের যে জায়গা ছিল, আমাদের জুনে শেষ হয়ে যায় ইয়ার, মার্চের থেকে জুন 3 মাস, এই যে 3 মাসের যে কাজ হয় নাই, এর মধ্যে কিন্তু আমাদের গত বছরের বাজেটের 50% কাজ কিন্তু আমরা শেষ করতে পারি নাই। এবং জনদুর্ভোগ বাড়তেছে। আমার প্ল্যান করা আছে যে আমার 20 কিলোমিটার রাস্তা হবে, কিন্তু সেই কাজটা আমি শুরু করতে পারছি না। টিটু ভাই, আমি জাস্ট বিনয়ের সঙ্গে বলি, যেহেতু আপনি টাঙ্গাইলের মানুষ, আমার বাড়ি ওইদিকে, আপনি দেখবেন যে সেই যমুনা সেতু যেটা হয়েছিল, বঙ্গবন্ধু সেতু, এই অ্যাপ্রোচ রোডটা এইদিকে 10 কিলোমিটার, ওইদিকে 10 কিলোমিটার বিদেশিরা করে গেছিল, এখনো একটা চটা উঠে নাই। কিন্তু আমাদের যে রাস্তাগুলো হয় 6 মাস পর পর উঠে যায়, এটা নিশ্চয়ই আপনার মন খারাপ হয়, আমাদেরও মন খারাপ হয়, পাবলিক মানি। এর কি স্থায়ী সমাধান সম্ভব না? কেন 6 মাস 1 বছর পর আবার রাস্তা করবো? আমি অবশ্যই দেখেন, এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে যে এই যে পিচ ইভেন মাননীয় প্রধানমন্ত্রী যারা পরামর্শ দিয়েছেন যে এইভাবে সম্ভব না, ঢালাই করে কিভাবে করা যায়, সেই পরামর্শ তিনি দিয়েছেন। পৃথিবীতে কোথাও কিন্তু এখন পিচ ঢালা রাস্তা হয় না, আমরা করে যাচ্ছি। আমাদের এমপিআরডি মন্ত্রণালয়ের সাথে আমার মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি এখন সাবমার্সিবল রাস্তা, আমাদের কিছু রাস্তা আছে যেখানে বছরে হয়তো 3 মাস বা 6 মাস পানি থাকে, সেই রাস্তাগুলিকে উঁচু করে যে করার যে কনসেপ্ট ছিল, বা মাননীয় প্রধানমন্ত্রী এবার বলেছেন যে আমরা যখন রাস্তা করি সেখানে আমরা কালভার্ট রাখি না, সেখানে আমরা পানি চলাচলের সুব্যবস্থা রাখি না, আমরা রাস্তা করতে গিয়ে আমাদের খালগুলো ভরে ফেলেছি, আমরা নদী ভরে ফেলেছি, যার ফলে পানি চলাচলের সুযোগ সুবিধা নাই। আমাদের এই যে উন্নয়ন পরিকল্পনাগুলোকে নিয়ে ভাবতে হবে, রাতারাতি কিছু করা যাবে না। তবে আমি আপনার সাথে একটা জিনিস একমত, সেটা হলো যে আমাদের যে মাস্টার প্ল্যানগুলি, এই যেমন ঢাকার শহরে খালগুলি আমরা ভরে ফেলছি, আমরা রাতারাতি এই যে আমাদের হাতির ঝিল বলেন বা এই যে আমাদের পান্থপথ যেটা নিয়ে আমরা গর্ব করি, এই যে আশুলিয়ার যে রাস্তাগুলি, এই রাস্তাগুলি কিন্তু আগে নদীর মধ্যে ছিল, এবং সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি চলাচলের জন্য কালভার্ট বা ব্রিজ জল করা হয় নাই। তো এই যে মাস্টার প্ল্যানগুলি, এই প্ল্যানগুলি যদি আমরা ভালোভাবে না নিতে পারি, তাহলে এটা ইমপ্লিমেন্টেশন করতে গেলে দীর্ঘমেয়াদীতে এখন একটা আমি আপনাকে বলি যে এখন একটা একজন দর্শক ফোন দিয়েছেন, তার ফোনটি নিব। তার আগে আশরাফ ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন দিয়ে রাখি। আমি যেহেতু একটু মুভ করি, ফিজিক্যালি নড়াচড়া করি, আমি গাজীপুর থেকে টঙ্গী পর্যন্ত যদি রাস্তা দেখেন, এত ভয়ঙ্কর বাজে একটা ক্যাপিটাল সিটির রাস্তা সবার চোখের সামনে, কিভাবে এটা রয়ে যায় আসলে? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে চাই। প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় যদি প্রশ্নটি উত্থাপন করেন। কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আমার নাম মোহাম্মদ সরোজ মিয়া, নরসিংদী জেলা, মনোহরদী থানা। সুরজ ভাই বলেন। হ্যাঁ, জি, আমি জানতে চাচ্ছি যে এই দেশ তো যখন স্বাধীন হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, নিশ্চয়ই আপনি বলেন, আমরা শুনছি। হ্যাঁ, তখন তো আমরা জানতাম যে এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ। জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে। কিন্তু আদৌ কি আমরা একটা সুষ্ঠু, একটা নিরপেক্ষ নির্বাচন কি আবার দেখতে পারবো কিনা? জি, অনেক ধন্যবাদ। নরসিংদী থেকে প্রশ্ন করেছেন। বাংলাদেশের সংবিধানে এখনো লেখা আছে রাষ্ট্রের মালিক জনগণ। এই প্রশ্নের উত্তর রাজনীতিবিদরা দিবেন। আশরাফ ভাই যদি বলেন, আমি পথঘাটের কথা কেন বলছি, মানুষের কিন্তু বাংলাদেশের লোকদের প্রধান প্রত্যাশা থাকে সবার কাছে, এমপি মন্ত্রী যেই হোক, যে একটা ভালো রাস্তা, একটা কালভার্ট, এবং এইটা নিয়ে সবচেয়ে বেশি বিড়ম্বনা, বাংলাদেশের বাজেটের সিংহভাগ চলে যায় এই পথঘাট করার জন্য। পথঘাট সহ অবকাঠামো উন্নয়নের বিষয়টা বলবো, তার আগে আমি যে কথাটা তখন বলছিলাম ওটা একটু শেষ করে নিই। যে দুর্নীতির কথা আমরা বলছি, তো আসলে আমরা দুর্নীতি বলতে আর্থিক দুর্নীতির কথা বুঝি, এবং বাংলাদেশের ইতিহাসে যদি আপনি দুর্নীতির কথা যখন রাজনীতিতে আসে সেটা অন্যরকম, কিন্তু আমরা যখন তথ্যভিত্তিক দুর্নীতির বিষয়টা দেখি বা টিআই এর আমরা রিপোর্ট দেখি, তখন দেখা যায় কি যে দুর্নীতিগুলো কিন্তু হয় মূলত প্রশাসনে এবং রাজনীতিবিদদের নেতৃত্বে। সাধারণ মানুষ দুর্নীতি করে না, 18 কোটি মানুষ কিন্তু দুর্নীতি করে না। দুর্নীতির সূচকে আমরা যখনই উপরে যাই নিচে যাই, সেটি কিন্তু রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃত্বের কারণে, যারা দেশ পরিচালনা করেন,
যারা দেশ পরিচালনা করেন রাজনীতিবিদ, তারা সরাসরি যে দুর্নীতি করেন বা দুর্নীতির সাথে যুক্ত থাকেন বা দুর্নীতির নেতৃত্ব দেন অথবা দুর্নীতিকে সহ্য করেন অথবা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেন না, এটি একটি বাস্তবতা। কিন্তু আমাদের যে রাষ্ট্র কাঠামো, আমাদের যে প্রশাসনিক কাঠামো, তার মধ্য দিয়ে যে দুর্নীতিগুলো হয় এবং অনেক বছর ধরে আমাদের এই আমলাতন্ত্র, আমাদের শাসন ব্যবস্থা, এই সব কিছুর মধ্য দিয়ে যে দুর্নীতি স্থায়ী হয়ে গেছে, সেটার বিরুদ্ধে কিন্তু কোনো সরকার, কোনো রাজনৈতিক দল ব্যবস্থা নেয় না। এখন আমলাতন্ত্রের কথা আমরা বলি, আমলাতন্ত্র খুবই শক্তিশালী। আমলাতন্ত্রের বিরুদ্ধে এবং সেই ব্রিটিশ আমল থেকে চলে আসা এই তন্ত্রের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল বা সরকার ব্যবস্থা নেওয়ার সাহস পায় নাই। কেন পায় নাই? কারণ যদি কিছু করতে যায় তাহলে সরকারই পড়ে যাবে, এই ভয়ে নেয় না। এটি একটি স্থায়ী কারণ আমাদের দুর্নীতির। কিন্তু দুর্নীতি নিয়ে বাংলাদেশের রাজনীতি যেটা হয়, যখন যে দল ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে বাকি সবাই দুর্নীতির কথা বলেন, আবার তারা যখন বিরোধী দলে চলে যান তাদের দুর্নীতির বিষয়টা ঢাকা পড়ে যায় এবং তারা আবার পাল্টা অন্য দলের দুর্নীতির কথা বলতে থাকেন এবং দুর্নীতির বিষয়টাকে এক দল আরেক দলের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে। এরশাদ পতনের পরে তার বিরুদ্ধে অনেক দুর্নীতির মামলা দিয়ে তাকে নানানভাবে ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে বিএনপির পতনের পর তাই হয়েছে, আওয়ামী লীগ পতনের পর তাই হবে। ফলে রাজনৈতিক দলগুলো যদি শুধুমাত্র দুর্নীতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করতে চান তাহলে দুর্নীতি দূর হবে না। আর এক লাইন এখানে বলে শেষ করি যে না, আসলে আমি একটু ধরিয়ে দিই, আমার সঙ্গে প্রোগ্রামে অনেক রাজনীতিবিদরা বলেছেন যে আসলে আমলাদের যে দুর্নীতি সেটা ধরেন যে 90% মতো, রাজনীতিবিদদের সরাসরি দুর্নীতিতে জড়িত 5 থেকে 10 ভাগ, তাদের দোষটা বেশি হয় কারণ তারা দেশ পরিচালনার ভারটা নিয়েছেন। এই যে আপনি যেটা বলেন, এবং এখনো বলা হয়, আমাদের সিরাজ ইসলাম চৌধুরী আমাদের প্রখ্যাত অধ্যাপক তিনি বলেছেন যে ব্রিটিশ আমলাতন্ত্র, পাকিস্তানি আমলাতন্ত্রের হ্যাংওভার থেকে বাংলাদেশ মুক্ত হতে পারে নাই। বাংলাদেশ এখনো একটি আমলাতান্ত্রিক রাষ্ট্র, আমলা নির্ভর রাষ্ট্র, এবং এখান থেকে আমরা বেরোতে পারিনি। কিন্তু রাজনীতিবিদরা যেহেতু সামনে থাকেন, তাদের রেজিমে দুর্নীতি হয়েছে, এই ফোকাসটা দিতে হয়। কেন আমলাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না? আসলে কারণটা হচ্ছে কি, তারা যেটা সাইফুল্লাহ ভাই বলেছেন, তাদেরকে এখন ধরাও যাবে না, তাদের জনগণ কোনো মামলাও করতে পারবে না। এই যে তাদের সুরক্ষা দেওয়া হচ্ছে আসলে। না না, আমি শেষ করি, সেটা হচ্ছে যে রাজনীতিবিদরাও জিম্মি থাকেন তাদের কাছে। হ্যাঁ, রাজনীতিবিদরা সাহসটা পান না এই কারণে যে তারা এত শক্তিশালী যে চাইলে তারা সরকার ফেলে দিতে পারে। এখন যদি সব রাজনৈতিক দল এক হয় এবং তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা এই আমলাতন্ত্রের মানে পরিবর্তন ঘটাবো, সংস্কার আনবো, আমূল পরিবর্তন আনবো, তাহলে আমলাতন্ত্র কিছুটা দমন হবে। কিন্তু তারা জানে যে এক দল ফেলে দিলে আরেক দল আসবে, ফলে তারা কিন্তু ওই সাহস শক্তি দিতে পারে। এবং আমলাতন্ত্রের উপর যখন কোনো সরকার অনেক বেশি নির্ভর করে, যখন নির্বাচন নিয়ে প্রশ্ন থাকে, জনগণের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন থাকে, জনগণের কাছে জবাবদিহিতা নিয়ে প্রশ্ন থাকে, তখন তাকে আমলাতন্ত্রের উপর বেশি ভর করতে হয় এবং সেই ভর করার সুযোগটা আমলাতন্ত্র নেবে, এটাই স্বাভাবিক। আর আপনি রাস্তাঘাটের কথা বলছিলেন, আসলে উন্নয়নের তো অনেক দিক আছে। 60-এর দশকে আমরা জানতাম উন্নয়ন মানে হচ্ছে রাস্তাঘাট, তারপরে নানানভাবে অবকাঠামোগত উন্নয়ন। এখনো উন্নয়ন বলতে বাংলাদেশের মতো দেশে আমরা অবকাঠামোগত উন্নয়নই বলি, কিন্তু উন্নয়নের তো আর অনেক জায়গা আছে। বাংলাদেশের যে সব জায়গা আছে, কিন্তু 60-এর দশকটাও কেন আমরা ঠিক করতে পারলাম না? ঠিক করতে পারছি না। আমার কথা হচ্ছে এটা, আমেরিকা ইউরোপে দুর্নীতি হয়, কিন্তু জনগণের ভোগান্তি রাস্তায়, কালভার্টে, সেতুতে, এখানে দুর্নীতি হবে না আসলে। কারণ এটা প্রতিটা মানুষকে ফেস করতে হয়। ওরা হয়তো অস্ত্র কেনায় দুর্নীতি হচ্ছে, পলিটিক্যাল হাইস করার, কিন্তু এভরিডে মানুষকে সাফার করতে হয় না। এটা আমাদের দুর্নীতি হচ্ছে স্বাস্থ্য, রাস্তা, প্রতিদিনের প্রতি যে নাগরিক যে সাফারিংস এর মধ্যে পড়ে, এই জন্য বোধহয় এই আকুতিটা অনেক বেশি আসলে। আমি আসবো আপনার কাছে, আমার মনে হয় আব্দুল ওয়াদুদ ভূঁইয়া যদি একটু আপনি বলেন। মিস্টার ভূঁইয়া, আমাকে তো ভুলে গিয়েছিলেন, যে এখন শোনা যাচ্ছে আপনি খাগড়াছড়িতে ছিলেন এমপি, এবং বলা হচ্ছে আপনি নিজের নামে একটা গ্রামই বানিয়েছিলেন যে ওয়াদুদ ভূঁইয়া, ওয়াদুদ পল্লী বানিয়েছিলেন। তো এগুলো নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে। তো কেন এগুলো হয় আসলে বলেন তো, কেন ওদুদ পল্লী? আচ্ছা, হ্যাঁ, সেই ওদুদ পল্লী কি আছে এখন? হ্যাঁ, সেটা আসলে একটা না, এটা একটা রিপোর্ট কিন্তু হয়েছে, এটা মিথ্যা, একটা কাল্পনিক নিউজ। বেসিক্যালি ওই গ্রামের মানুষগুলোকে আমি কতগুলো আম বাগান দিয়েছিলাম ফ্রি অফ কস্ট, গভর্নমেন্টের ফান্ড দিয়ে আম বাগান করে দিয়েছিলাম। যে আম বাগান এখন খাগড়াছড়িতে এত বেশি পরিমাণে আম উৎপাদন হচ্ছে, সেটা চাপাইকে চ্যালেঞ্জ করছে। ওই আমটা আমি দিয়েছিলাম সেখানে। তো সেখানে দেওয়ার পরে আমি তো শত শত, সেটার নামও কি আপনি ওদুদ আম দিয়েছিলেন কিনা, মানে স্পেসিস্টের নামও কি চেঞ্জ করেছিলেন কিনা? না, ওটার নাম ওটার নাম হলো আম্রপালি। আম্রপালি, আচ্ছা ঠিক আছে, আম্রপালি আম। এবং বাজারে পাবেন যে খাগড়াছড়ির আম্রপালি আম অত্যন্ত সুমধুর মিষ্টি, বাংলাদেশের সবচেয়ে সেরা আম। যদি বাজার থেকে কিনতে পারেন খাগড়াছড়ির আম্রপালি বলে, তাহলে বুঝতে পারবেন যে ওয়াদুদ ভূঁইয়া কি জন্ম দিয়েছিল ওখানে। তো ওখানে হচ্ছে কি, আমি 4,500 ফ্যামিলিকে দিয়েছিলাম। একটা গ্রামের মানুষ তারা নিজেরা করে, মানে নিজেদের খুশি মনে, নিজেদের থেকে নিজেরা অতি উৎসাহী হয়ে ওদের গ্রামের নামকরণ করেছিল আমার নামে। পরে আমি ওদেরকে নিরুৎসাহিত করেছি যে না, আমার নামে করা যাবে না। তো
তো সেটাকে পত্রিকাওয়ালারা ওটাকে 111-এর পটভূমি যারা জন্ম দিয়েছে তারা ওটাকে একটু ইউজ করেছে। পটভূমি 111-এর পটভূমি জন্ম দেওয়ার জন্য তো কিছু জিনিস দরকার হয়, যেমন ধরেন সামনেও আপনারা এরকম দেখতে পাবেন অনেক ঘটনা, নতুন কিছু এরকম আসতে হলে কিছু কিছু ঘটনা ঘটবে, যে ঘটনাগুলো আমরা ইতিমধ্যে আলামত পাচ্ছি। আপনারা দেখছেন যে সাত্তারের সরকারের পতনের পর আগ দিয়ে এরশাদ গভর্নমেন্ট একটা খেল খেলেছিল, জনগণকে একটা মিস ইনফরমেশন দিয়েছিল যে যুবমন্ত্রী কাশেমের বাসায় ইমদুকে পাওয়া গিয়েছে। ইমদু একটা তৎকালীন খুব বড় মাপের সন্ত্রাসী ছিল। তো ইমদুকে যখন যুবদলের সভাপতির বাসায় পাওয়া গেছে, যুবমন্ত্রীর বাসায় পাওয়া গেছে, অর্থাৎ বিএনপিকে ওইটা দিয়ে এটা কালার করে এরশাদ সাহেব সাত্তারকে বন্দুক ঠেকিয়ে ক্ষমতাটা নিয়ে যায়। তো সেরকমই 111-এর প্রেক্ষাপটে ওয়াদুদ মুজাদের মতো অনেকেরই পত্রিকাওয়ালারা বা 111-এর পণে তারা কালার করেছে, তা না হলে মানুষকে খাওয়াবে কি বলে। তো যাই হোক, আমি ফিরে আসি মূল বিষয়বস্তুতে। আমি এতক্ষণ যেটুকু শুনলাম যে উন্নয়নের জন্য দুর্নীতি অথবা অনিয়মকে কিছুটা হলেও আপনার ওভারলুক করা দরকার, এটা হলো অনেক বক্তার সারাংশ বা আমাদের সরকারের বক্তব্য যে আমরা তো উন্নয়ন করছি। হ্যাঁ, আপনারা উন্নয়ন করছেন, এক নাগাড়ে 12 বছর ধরে আপনারা উন্নয়ন করছেন, কিন্তু আপনাদের উন্নয়ন জনগণ উন্নয়ন ভোগ করছে না। আপনাদের উন্নয়ন এমন উন্নয়ন হচ্ছে যে গতকালকে বিজিবির সদস্য সিপাহী নিয়োগে 1000 কোটি টাকার দুর্নীতির প্রচেষ্টা হওয়ার প্রেক্ষিতে বিজেপি সিপাহী ক্যান্ডিডেটরা অভিযোগ করে বিভিন্ন জায়গায়, সে অভিযোগের প্রেক্ষিতে হোম মিনিস্ট্রি বিজেপি নিয়োগ বন্ধ করে রাখে। এই উন্নয়ন কি করছে? আমাদের দেশটাকে দুর্নীতিতে ছেড়ে ফেলছে। শুধু অর্থনৈতিক দুর্নীতি তা নয়, আজকে যে দর্শন দেখছেন, দর্শন একটা সন্ত্রাসের সাথে রিলেটেড একটা শব্দ। দর্শক কিন্তু শুধু দর্শক না, সে একটা সন্ত্রাসী। আজকে এই উন্নয়নের নামে দর্শন এবং সন্ত্রাসকে সরকার লালন পালন করছে নিজেকে টিকিয়ে রাখার জন্য। এই দুর্নীতির উন্নয়নের নামে আজকে আমলাদেরকে অধিক মানে সুযোগ সুবিধা দিচ্ছে, পেশাজীবীদেরকে অধিক সুযোগ সুবিধা দিয়ে নিজের সরকারের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আজকে তারা কাজ করছে। আজকে উন্নয়নের দোহাই দিয়ে তারা মানুষকে খুন করছে। মানুষের এই যে করোনা মহামারীর মধ্যে উন্নয়নের দোহাই দিয়ে তারা মহা দুর্নীতি করে আপনার নিয়েছে। এটা মাস্ক থেকে পিপি পর্যন্ত, ডাক্তারের নাস্তার খাবার পর্যন্ত 20 কোটি টাকার ব্যয় ধরে এই সরকারি লোকরা নিয়ে গিয়েছে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? উন্নয়নের দোহাই দিয়ে ধনীরা আরো ধনী হচ্ছে, গরিবরা গরিব। করোনার কারণে সরকারি লোক এই অবস্থা সৃষ্টি করতে আরো সহজ হয়েছে। শ্রমজীবী মানুষের আয় কমে যাওয়ায় তারা আজকে কষ্টকর জীবন যাপন করছে। আজকে কারা কষ্টে নাই সরকারি দলের নেতারা, নাই সরকারি দলের আমলারা। আজকে আপনি একটা কথা বলেছেন, এটা আমি কয়েকদিন আগেও আমি একটা টক শোতে বলেছি, মূল দুর্নীতিটা করছে কিন্তু আমলারা এবং পেশাজীবীরা। আপনি খেয়াল করেন যে রূপনগরের যে বালিশ কাণ্ডের কথা আমরা বলি, পদ্মাকাণ্ডের কথা বলি, পদ্মাটা তো পিড়ি কিনেছে, কোনো এমপি মন্ত্রী গিয়ে কিনে নাই। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এমপি হিসেবে, সরকার হিসেবে দায় দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে আপনার একটা জিনিস দেখলাম, কি বলে, একটা অপারেশন থিয়েটারের লাইট কেনার জন্য সরকার একটা অপারেশন থিয়েটার রুমের অপারেশন লাইট কেনার জন্য তারা লাইট কিনেছে 80 লক্ষ টাকা করে একটা। এতে করে সরকারের দুর্নীতি হয়েছে ওখানে ওই প্রকল্পে 4,59,64,00,000 টাকার দুর্নীতি হয়েছে। একটা লাইট, আপনারা অনেকেই হয়তো অপারেশন থিয়েটারে গিয়েছেন, আমিও গিয়েছি। অপারেশন থিয়েটারের লাইট কখনোই 80 লক্ষ টাকা হতে পারে না। একটা লাইট 80 লক্ষ হলে ওনারা হয়তো 20টা 30টা 50টা লাইট কিনেছে। তাহলে এটার জন্য কিন্তু একটা তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি একটা রিপোর্ট দিয়েছে। রিপোর্টে বলেছে যে এতে সরকারের বরাদ্দের 4 কোটি মানে আপনার 59,64,00,000 টাকার দুর্নীতি হয়েছে। লক্ষ লক্ষ টাকার কোটির বাজেটের কথা বলছেন। আমার ওই যে ভাই যে বাজেট করছে, সরকারের ডেভেলপমেন্ট দেখাচ্ছে লক্ষ কোটি টাকার বাজেট। এই বাজেট গরিব মানুষের জন্য না, দেশের জন্য না, দেশের উন্নয়নের জন্য না। এই দেশের হলো সরকারের এবং আমলাদের
পেশাজীবীদের পকেটটা ভারী করার অনেক জন্য। ধন্যবাদ ওয়াদুদ আমি ভাই। একটা আমি উদাহরণ যাব দিই। একটু আহসানুল এক ইসলাম সেকেন্ড টিটু একটা ভাই। উদাহরণ দিই। টিটু ভাই আপনি যদি একটা বলেন। উদাহরণ দিয়ে জি, শেষ একটা উদাহরণ করেন, দিয়ে শেষ করছি। শেষ করেন। সিলেট ও চট্টগ্রাম মহাসড়কে প্রতি কিলোতে আপনার সরকার ব্যয় ধরেছে 64 কোটি টাকা, পরামর্শকদের খরচ ধরেছে 64 কোটি টাকা, 64 কোটি টাকা। আর আপনার আমাদের যে বুয়েট ইঞ্জিনিয়াররা বলতেছে যে, বিশেষজ্ঞরা বলছে যে 12 থেকে 15 কোটি টাকার উপরে খরচ জি। হওয়ার কোনো যুক্তিকতা নাই। জি। তাহলে এই বাজেট কোটি কোটি অনেক হাজার হাজার কোটি ধন্যবাদ টাকার মিস্টার বাজেট ভূঁইয়া। কিন্তু আমি আপনার কাছে এইভাবে আবারও আপনারা আসবো। খাচ্ছেন। জি, আপনারা টিটু ভাই আপনি 12 যদি একটু কোটি বলেন, টাকার আপনি কিন্তু বাজেটকে, বলেছিলেন, আমি জানি বরাদ্দকে, আপনি উন্নয়নের খুব বরাদ্দকে অনলাইন এবং ডিজিটাল অনেক খরচকে ভালো। 64 কোটি টাকা জি ওয়াদুদ ভাই বাড়িয়েছেন। একটু থামতে হবে, আপনাকে অতএব একটু শুধু থামতে হবে, দর্শন আজকে একটু সারা থামতে হবে। দেশে এক্সকিউজ দর্শন মি, শেষ। এক্সকিউজ মি, দর্শনে এক্সকিউজ মি, শত শত দর্শন হচ্ছে, এক্সকিউজ মি, প্রতিদিন আপনাকে দর্শন। থামতে হবে মিস্টার ওয়াদুদ কেন? ভাইয়া। ওয়াদুদ ভাইয়া উন্নয়নের প্লিজ নামে, আপনাকে থামতে হবে, নামেই থামতে দর্শন হবে, হচ্ছে। থামতে হবে। জি প্লিজ ধন্যবাদ। টিটু ভাই আপনি যদি বলেন যে এই যে ই টেন্ডারের কথা আমরা এখন বলছি, ডিজিটাল হয়ে গেছে, তারপরেও কিভাবে এই যে ঠকবাজরা কিভাবে টেন্ডারগুলো পেয়ে যায়? আমরা স্বাস্থ্য খাতে মিঠু নামে দেখলাম এক ঠিকাদার, সব কাজই সে পেয়ে যাচ্ছে। লাইট কেনার কথা বলো, তো ই টেন্ডার তো আমরা জানি যে একটা বাছাই হবে, আগে যেমন টেন্ডার দখল হতো, বাক্স দখল আমরা দেখেছি, সেগুলো তো বন্ধ হয়ে যে ভালো মানুষ, ঠিক মানুষগুলো টেন্ডারগুলো পাওয়ার কথা, সেই স্বচ্ছতা আসছে না কেন কাজ জি পাওয়ার ধন্যবাদ। ক্ষেত্রে? আপনি জি একটি জিনিস আমি আপনাকে একটু বলি যে আমি গত 1.5 বছর ধরে বর্তমান এই সরকারের সময় আমি সরকারি হিসাব কমিটির একজন জি। সদস্য। আমি আইএমএফ এর এবং মানে গতকালও আমাদের একটা কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের এই ইয়ের উপরে মানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি কিভাবে আমাদের এই যে সরকারি হিসাব কমিটির মাধ্যমে হয় মানে কমনওয়েলথ কান্ট্রিগুলোতে, সেটার উপরে 2 দিনের একটা সেমিনার ছিল। আমি কালকে ওইটা নিয়ে কথা বলেছি। একটা বিষয় আমরা মানে দ্বিমত করার কোনো সুযোগ নাই যে আমাদের এই মুহূর্তে যে দুর্নীতিগুলি হচ্ছে এটা অনেকটা আমলাতান্ত্রিক। এবং আমরা এই যে যেটা বললেন ই টেন্ডারের ব্যাপারটা, এখানে একটা দুর্নীতি শুরু হয়, আমি আপনাকে একদম দুর্নীতির ধারাবাহিক ভাবে বলি, একটা জি, দুর্নীতি please. শুরু হয় যখন পরিকল্পনা করা হয়। কারণ পরিকল্পনার মধ্যেই এমন একটা লাইট কেনার কথা বলে যে ওই লাইট হয়তো পৃথিবীতে ওই একটা কোম্পানি ছাড়া আর কেউ ওই লাইট তৈরি করে না, অতএব ওই কোম্পানি যে দামে দিবে ওই দামে কেনা ছাড়া আপনার কোনো গতি নাই। বাধ্য। এবং সেই সাথে আরেকটা জিনিস বলি, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির সবচেয়ে বড় জায়গাটা হলো, আমরা সবাই জানি, আমি নিজেও ব্যক্তিগতভাবে হসপিটালের সাথে যুক্ত আছি, মেডিকেল কলেজের সাথে যুক্ত আছি। আমি কান্ট্রি অফ অরিজিন বলে একটা কথা আছে। জি। আমরা আমাদের সরকারি যত হসপিটালে জিনিস কেনা হয় সব লোকালি কেনা হয়, লোকাল ইয়ের মাধ্যমে। আমরা কোনোটার কান্ট্রি অফ অরিজিন থেকে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে আনি না। যেমন বিএমপির সময় আমরা কখনো নতুন প্লেন কিনতাম না, বিএমপির সময় কিন্তু আমরা সব পুরনো রিফারবিশ প্লেন কিনতাম এবং নতুন প্লেনের চেয়ে পুরনো রিফারবিশ প্লেন দাম বেশি হয়ে যেত, কারণ পুরনো একটা খোলা কিনে তাকে সাজানো যায়। বাট আপনি যদি ব্র্যান্ড নিউ কিনেন, আপনি কিন্তু জানবেন, এই যে আমরা বোয়িং প্লেন গুলা কিনছি, ড্রিম লাইনার গুলো আনছি, এগুলো কিন্তু সবাই জানে যে এটার দাম কত। এখানে কিন্তু ওভার ইনভয়েসিং এর কোনো সুযোগ থাকে না। সো আমাদের এই যে প্ল্যানিং গুলি, এই জায়গাগুলিতে আসলেই আমাদের সমস্যা আছে। এবং আমাদের যে সরকারের যে মানে নীতিমালা আছে, ক্রয় সংক্রান্ত যে নীতিমালা, আমরা আমাদের কমিটি থেকে বলেছি যে এই জায়গাগুলি যুগোপযোগী করা দরকার। এবং একটা বিষয় আমাদের রাজনীতির সকল নেতৃবৃন্দকে একমত হইতে হবে। আমি একটু উদাহরণ হিসেবে দেখি, আমি জানি না বলা উচিত বলে আমি মনে করি যে আজকে একজন জনপ্রতিনিধি নিঃসন চৌধুরী, উনি কিন্তু জনগণের ভোটে নির্বাচিত একজন সদস্য, সংসদ সদস্য। উনার একটা ঘটনা নিয়ে উনি কি ভালো করেছেন খারাপ করেছেন আমি ওই বিতর্কে যাব না, ওই বিতর্ক আনতেওছে না, কিন্তু আমি যে জায়গাটা আমি উল্লেখ করতে চাই, দেখেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা ওনার বিরুদ্ধে একটা চিঠি দিয়ে দিল এবং সর্বোচ্চ পর্যায়ে ওনাদের একটা অ্যাসোসিয়েশন আছে। আমরা কিন্তু এক রাজনৈতিক কর্মী হিসাবে, আমাদের পার্লামেন্টের একজন সংসদ সদস্য সহকর্মী হিসাবে একটা লোকও তার পক্ষে দাঁড়াই নাই, কিন্তু মিডিয়া থেকে আরম্ভ করে তার বক্তব্যটাকে মানে অ্যাকর্ডিং টু হিম এটাকে সুপারফিশিয়াল করে প্রচার করা হয়েছে, ওইটা প্রচার করা হইলো, ওনাকে কোর্টে যে জামিন নিতে হইলো। আমার বলার উদ্দেশ্য হইলো যে আমরা খুব ভনারেবল মানে কি, আমাদের জবাবদিহিতা কিন্তু ডেইলি করতে হয়। আমার জবাবদিহিতা কিন্তু আমার এলাকার লোকের কাছে করতে হয়, মিডিয়ার কাছে করতে হয়, দলের কাছে করতে হয়, এবং আমার যারা প্রতিপক্ষ আছে তাদের কাছে করতে হয়। কিন্তু এই আমলাতান্ত্রিক যে অবস্থা, আপনি দেখেন বিভিন্ন দেশে পুলিশের, যেমন বাইরে আমেরিকায় যাবেন, পুলিশের ইন্টারনাল ডিপার্টমেন্ট থাকে। যদি পুলিশের নিজস্ব ইন্টারনাল ডিপার্টমেন্ট আরো শক্তিশালী হয়, তাদের দুর্নীতিগুলি দেখার জন্য তাদের ওসি
কার কয়টা বাড়ি আছে, এসপিদের কার কয়টা বাড়ি আছে, জি। এটা কিন্তু দেখা সম্ভব। পৃথিবীতে সব জায়গায় তাই হয়। জি। এবং প্রত্যেকটা প্রশাসনিক ক্যাডারও এগুলো কিন্তু দেখা উচিত। আমরা কিন্তু 5 বছরের জন্য যখন আসি, আমি আমার ইনকাম ট্যাক্সের টোটাল ডিসক্লোজার দেই। আপনি পেপারে নির্বাচন কমিশনে গেলে পাবেন। আমাদের দেশের যারা সরকারি কর্মকর্তা, যারা মানে এই ডেভেলপমেন্টের সাথে যুক্ত, চিফ ইঞ্জিনিয়াররা বলেন বা এই যে জেলা পর্যায়ের ইঞ্জিনিয়ার বলেন, যারা ডেভেলপমেন্টের সাথে যুক্ত, প্রত্যেকের আর্থিক ডিসক্লোজারটা দেওয়া উচিত। আমরা আপনারা যারা আজকে এত মিডিয়া আছে, আমি তো মনে করি যে আপনারা প্রত্যেকটা মিডিয়া যদি এক একটা জেলাকে আপনারা একটা স্যাম্পল হিসেবে নেন, যে এই এক্সেন কে, প্রত্যেকটা জেলায় একজন এক্সেন আছে, প্রত্যেকটা উপজেলায় ইঞ্জিনিয়ার আছে। এই যে একটা নেক্সাস গড়ে উঠছে, একটা দুর্নীতির জন্য 3টা পার্টি লাগে। একটা তো কন্ট্রাক্টর, সবাই কন্ট্রাক্টরই ধরে, জিকে শামীম বলি, বাট ও বেচারা কতটুকু খায়? আপনাকে ওই যে উপর পর্যায়ে থেকে প্রশাসনিক একটা যদি ছত্র ছায়া না থাকে, তাহলে কিন্তু এই দুর্নীতিগুলি করা কখনোই জি, সম্ভব হয় না। জি। আমরা যেটা বারবার জি, অনেক বলার চেষ্টা ধন্যবাদ। করছি, আমরা আরেকজন বক্তার কাছে যাব। টিটু ভাই, আমি জাস্ট এটা ধরিয়ে দিই, আমাদের ওই যে পিএসসির সাবেক যিনি চেয়ারম্যান ছিলেন সাদত হোসেন, তিনি বলেছিলেন একটা বক্তৃতা, উনি প্রায়ই বলতেন যে কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী, সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি যদি ফিনান্সিয়ালি অনেস্ট হয়, 3 জন মানুষ, ওই মন্ত্রণালয়ের কোনো কাজে দুর্নীতি করা সম্ভব না। তা আমরা কি 3 জন মানুষ খুঁজে পাই না মন্ত্রণালয়ে? না, আসলেই পাচ্ছি না। আমরা একটা শোনেন, একটা জেলায় যদি ওর নাম জানি কি, ওই বিশেষ করে প্রত্যেকটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সেটা রোডস এর হোক, এলজিআরডির হোক, সে যদি দায়িত্বশীল হয়, এবং আমি তো খুব দায়িত্ব নিয়ে বলতে পারবো যে আমার এলাকায় আপনি যান, আমাদের রাজনৈতিক কোনো ছত্র ছায়ায় কোনো টেন্ডারবাজি হয় না, এবং আমার কোনো নেতা কর্মীরা এই ডেভেলপমেন্টের সাথে যুক্ত না। তারপরেও কিন্তু আমি শতভাগ কাজ সরকারি লোকদের মাধ্যমে পাচ্ছি না। আমি একটা জিনিস বলি, বারবার আমাকে কোট করা হয়েছে যে আমি কিন্তু দুর্নীতি ওভারলুক করার কথা বলিনি। আমি বলছি যে দুর্নীতি যেটা আমরা দেখতেছি, যেটা আমরা উদ্ঘাটন করতেছি, যেটার বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্সের ব্যবস্থা নিচ্ছে, এটা হলো ডেভেলপমেন্ট যখন ফাস্ট করতে হবে। যেমন ফর এক্সাম্পল, এই যে বারবার কথা হয়, মার্চে আমাদের কারো ধারণাই ছিল না যে এই কোভিড আক্রান্ত লোকের সেবা করার জন্য কি ধরনের ড্রেস পরতে হবে, এবং এই ড্রেসের দাম আমি নিজে ক্রয় করছি। এই ড্রেসের দাম 300 থেকে আরম্ভ করে মানে 30,000 পর্যন্ত আছে, মানে 300 টাকা থেকে। এখন কোনটা মান হবে? মাস্ক, কত ধরনের মাস্ক আছে আপনি চিন্তাও করতে পারবেন না। N95, KN95, 2 লেয়ার, 3 লেয়ার, 5 লেয়ার, মানে এটা কোনো শেষ নাই। সো এগুলার স্পেসিফিকেশন গুলো আমাদের কাছে নির্ধারিত ছিল না। যেমন আমাদের প্রত্যেকটাই, যে আমি আমার এলাকার কথা আমি বলি, যে যখন কোভিড হলো সঙ্গে সঙ্গে কিন্তু সরকারি বরাদ্দ আসে নাই, কিন্তু আমি 2টা আমার উপজেলা হসপিটালের জন্য, যেহেতু আমি মানে স্বাস্থ্য সেবার সাথে সংযুক্ত, তাদের ড্রেস, তাদের মাস্ক, তাদের স্যানিটাইজেশন আমরা কিন্তু করে দিছি। এবং যার ফলে আপনি টাঙ্গাইলে দেখেন, আমার মানে আমার নাগরপুর উপজেলায় 100 ছাড়াই নাই, এবং আমরা কিন্তু কন্টাক্ট ট্রেসিং। অনেক ধন্যবাদ টিটু ভাই, আপনি অনেক ভালো কাজ করেন। সেই কাজের খবরগুলো আমরা পাই, আমরা এরকমই চাই। একজন দর্শক ফোন আছে, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আমি সঞ্জীব বিশ্বাস বলছি, চিটং থেকে। বলুন। আমার প্রশ্নটি হচ্ছে দুর্নীতি এবং উন্নয়ন। তো ডেফিনেটলি আমার প্রশ্নটি হবে উন্নয়ন নিয়ে। একটি রাষ্ট্রের অবকাঠামো উন্নয়ন স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু জীবনযাত্রার মান, শিল্প সাহিত্য, জ্ঞান গভীরতার জায়গায় আমরা কতটুকু উন্নতি করতে পেরেছি, এটি হচ্ছে আমার প্রশ্ন। জি, সাইফুল হক ভাই যদি বলেন যে বামরা তো এক ধরনের কথা বলে যে আমাদের লক্ষ্য হওয়া উচিত রাজনীতির সংস্কৃতি, আর সেই লক্ষ্যে পৌঁছানোর উপায় হচ্ছে আসলে রাজনীতি। তো সেরকম একটা কালচারাল স্ট্যান্ডার্ড, এইরকম রাজনীতিকে আমরা নির্মাণ করতে পারছি কিনা, আসলে সাংস্কৃতিক রুচি সম্পন্ন যে রাজনীতি? আমি মনে করি আপনি যেটা বললেন, যে আমরা আমাদের মহান যে মুক্তিযুদ্ধের পরে আমরা যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের স্বাধীনতার ঘোষণায় আমরা যেটা উল্লেখ করেছিলাম, দুর্ভাগ্যজনকভাবে আমরা কিছু ব্যতিক্রমী সময় বাদ দিলে আমরা তার 180 ডিগ্রি উল্টো দিকে আমরা যাত্রা করেছি। এবং সেই যাত্রাতে আমরা আমাদের মুক্তিযুদ্ধের চৈতন্য বলি, স্বাধীনতার অঙ্গীকার বলি, বাস্তবে তার উপরে ধারাবাহিকভাবে আমরা দাঁড়াতে পারিনি। পাকিস্তানের জমানায় আমরা বলতাম এক দেশে 2 অর্থনীতি। আজকে 49 বছর পরে আগামী বছর আমরা মুক্তিযুদ্ধের 50 বছর আমরা উদযাপন করব। এরকম একটা সময়ে আপনি খেয়াল করবেন,
আমাদের এখানে বাস্তবে এক দেশে দুই সমাজ দুই অর্থনীতি এখন এখানে কায়েম হয়েছে। প্রধান কারণ আমি যেটা মনে করি, আমাদের রাজনৈতিক যে দিক নির্দেশনা ছিল, দেশটা হবে সাম্যের ভিত্তিতে, গণতান্ত্রিক, মানবিক, দায়বদ্ধ, বৈষম্যহীন। কিন্তু আপনি খেয়াল করবেন, কিন্তু যারা এখন যারা চেতনার কথা বলেন, যারা উন্নয়নের কথা বলেন, তাদের ব্যবহারিক রাজনীতি, উন্নয়নের যে রাজনীতি, এটা সামাজিক বৈষম্য তৈরি করছে, পুরো দেশ এবং সমাজকে আজকে দুভাগে ভাগ করে গেছে। আপনি একটু আগে আপনি উল্লেখ করছিলেন যে উন্নয়নের ক্ষেত্রে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষেরা। আমি দুটো উদাহরণ বলতে পারি। বর্তমান সরকার এই করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি 50 লক্ষ পরিবারকে 2,500 করে টাকা দেবার একটা উদ্যোগ নিয়েছিলেন। আপনি নিশ্চয়ই সেটা খেয়াল করেছেন। এই তালিকার মধ্যে 28 লক্ষ ভুয়া তালিকা সেখানে বের হয়েছে। একটা মোবাইল নাম্বার 200 জায়গায় সেই মোবাইল নাম্বার সেটা কিন্তু ব্যবহৃত হয়েছে। গরিবদের জন্য যে পরিমাণ খাদ্য সামগ্রী যেটুকু দেওয়া হয়েছে, প্রকল্পের দুর্নীতির জন্য তার বেশিরভাগটাই মানুষের কাছে সেটা কিন্তু যায়নি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, পুরো রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না করেন, রাজনীতির মধ্যে যে দুর্বৃত্তায়ন, যে দুর্নীতি, আপনি যখন নির্বাচন আসবে, আপনি নির্বাচনী ম্যানিফেস্টো আপনি যে কথা বলেন, যখন আপনি নমিনেশনটা দেন, তখন আপনি মেগা দুর্নীতিবাদ যারা আছে, তখন তারা কিন্তু আপনার তালিকার মধ্যে, তারা কিন্তু সামনের তালিকায় তারা থাকে। ব্যতিক্রম বাদ দিলে বিভিন্ন দলের ওট খাওয়া ত্যাগী জনদরদী নেতারা খুব কমই তারা কিন্তু মূল্যায়ন হয়। ফলে যারা দেখবেন যাদের হুন্ডার গুণ বেশি, যাদের গুন্ডার জোর বেশি, এবং কোটি কোটি টাকা যারা খরচ করতে পারবেন, যারা তার সর্বশেষ একটা উদাহরণ আমরা দেখলাম মিস্টার পাপুলের ক্ষেত্রে, যিনি নিজে এমপি হয়েছেন এবং তার ইচ্ছে হয়েছে একা এমপি হলে কেমন লাগে, তিনি তার স্ত্রীকে এমপি বানিয়েছেন জাস্ট টাকা খরচ করে। সে এখন রিমান্ডে রয়ে গেছে কুয়েতের মতো জায়গায়, সেও কিন্তু পার্লামেন্টে বসে গেছে আসলে। তো এখান থেকে বেরোনোর কোনো জায়গা আছে নাকি এটি আমাদের নিয়তি? আমি অবশ্যই মনে করি কারণ আপনি দেখবেন যে আমাদের বর্তমান মাননীয় রাষ্ট্রপতি তিনি যখন স্পিকার ছিলেন, একবার তিনি বলেছিলেন যে আমার এই পার্লামেন্টে 70% হচ্ছে ব্যবসায়ী। তিনি আর ওই কথাটা ভেঙে বলেননি যে এরা যে মেগা দুর্নীতিবাদীদের একটা বড় অংশটা। ফলে আমরা রাজনীতির মাঠে ময়দানে সততার কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। যখন নমিনেশন দেন, যখন আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যখন দেন, তখন কিন্তু এদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়। এই সংস্কৃতি থেকে বেরোনোর জন্য একটা বলতে পারেন যে একটা সামাজিক অভিযান এবং একটা রাজনৈতিক ভাবে যদি আপনি অভিযান, একটা মানুষের উত্থান, এই উত্থানটা উত্থানের কোনো ইঙ্গিত কি আপনি দেখতে পান বাংলাদেশের রাজনীতিতে? আমরা তো সেই কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছি না আসলে। আমার তো মনে হচ্ছে মানুষ এক ধরনের গা সওয়া হয়ে গেছে, যা হবার তাই হচ্ছে। জি রুবাইত ফেরদৌস, মানুষ এটাকে আর দেখতে চায় না। মানুষ এই দুর্নীতি, কিন্তু তার বহিঃপ্রকাশ কোথায়, তার রিফ্লেকশন আমরা কিন্তু পথে কোথাও দেখি না। আমরা কোন আন্দোলন ক্ষোভে সংঘবদ্ধ আমরা কিন্তু দেখি না। নানা সামাজিক আন্দোলন, গণ আন্দোলন খুব দ্রুত মিইয়ে যায়, আমরা খুব দ্রুত মিইয়ে যায় আসলে। মিস্টার রাজু, আপনি যদি বলেন, আমরা একদম শেষ পর্যায়ে আসলে কোনো আশা কি দেখেন কিনা আপনি এই দুর্নীতি থেকে বেরিয়ে এসে? না মিস্টার রাজু, রাজনীতিকরা ঐক্যবদ্ধ হলে আমি মনে করি এই অবস্থাকে পরিবর্তন করা সম্ভব। না, এটা তো গির্জার ফাদারদের মতো শোনাচ্ছে যে রাজনীতি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে হবে। জি, এই প্রত্যাশার কোনো মানে নাই এবং তার জন্য যে রাজনৈতিক জাগরণ, এই জাগরণের মধ্য দিয়ে বিদ্যমান এই ব্যবস্থাকে আপনার কাজে যদি ট্রান্সলেট করতে না পারেন, তাহলে এই যদির কোনো মানে থাকছে না। মিস্টার রাজু যদি বলেন কোথায় যাচ্ছে, এটা কি পথহারায় থাকবে নাকি পথে আসবে রাজনীতি? না, ডেফিনেটলি। শুনেন, আপনি যে জিনিসটা খেয়াল করবেন যে আমরা কিন্তু স্লোলি বাট শিওরলি একটা কিন্তু ট্র্যাকে আছি, আমরা কিন্তু ট্র্যাকের বাইরে নাই। আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে যখন প্রায়োরিটাইজ করা, যে কথাটি আমি বক্তব্যের শুরুতে আজকে বলছিলাম যে আমাদের অনেকগুলা বড় ধরনের সমস্যা ছিল রাজনৈতিক এবং আর্থসামাজিক। সেই সমস্যাগুলোর থেকে কিন্তু আমরা একে একে কিন্তু বের হয়ে আসছি। এটাই কিন্তু এখানে আশা জাগায়। সবচেয়ে বড় কথা, এখানে একটি প্রাজ্ঞ এবং ডাইনামিক একটা লিডারশিপ কোয়ালিটি আমাদের এখানে আছে। একজন নেত্রী আছে বঙ্গবন্ধুর পরে, যিনি আমরা বলতে পারি আজকের এই স্বাধীনতার এই 50 বছরের লগ্নে এসে যে সম্ভবত উনি উন্নয়নের দিক থেকে বঙ্গবন্ধুকে ছাড়িয়ে যাচ্ছেন। কারণ বঙ্গবন্ধু কিন্তু মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। আজকে কিন্তু আওয়ামী লীগের এটা কিন্তু একটা সবচেয়ে, এই সরকারের সবচেয়ে বড় একটা আপনার দিক হচ্ছে যে প্রায়
এক যুগের মতো সময় হাতে পেয়েছে। এটা কিন্তু একটা বিশাল একটা ব্লেসিং কিন্তু, এবং এর মাধ্যমে আজকে দেখেন একের পর এক যে উন্নয়নের বিষয়গুলি ছিল সেটা কিন্তু কিন্তু দেখেন আমরা কিন্তু একজন আমি একটু বলি একটা 1% নির্ভর হয়ে যাচ্ছে কিনা, এটাকে একটা স্ট্রাকচার আনতে হবে। প্রতিষ্ঠান এক ব্যক্তি কিন্তু অনিবার্য না, কোনো ব্যক্তি 200 বছর বাঁচবে না, তিনি যখন থাকবেন না তখন যেন সিস্টেমটি চলতে পারে, সেই সিস্টেম আমরা বানাতে পারছি কিনা। আই ফুললি এগ্রি উইথ দিস, বাট ব্যাপারটা আমাদের নির্বাচন কমিশন বলেন, মানবাধিকার কমিশন বলেন, তথ্য কমিশন বলেন, কোনো কি প্রতিষ্ঠান আমরা দাঁড় করাতে পারছি? পার্লামেন্ট কি দাঁড়াচ্ছে? বিচার ব্যবস্থা কি দাঁড়াচ্ছে? পুলিশ কি দাঁড়াচ্ছে? যে এই যে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, এটা কি সময়ের বিষয়। আমাদের যে ব্যাকলগ ছিল, আমাদের যে ড্রব্যাক গুলো ছিল, সেসব থেকে কিন্তু উত্তরণের জন্য কিন্তু সময় প্রয়োজন ছিল। আপনি কিন্তু সময় দিতে চান নাই। আপনি বরং আপনি খেয়াল করে দেখবেন যে পেটি ইস্যুতে আপনি যখন তখন রাজনৈতিক সমঝোতার কথা বাদ দিয়ে এবং রাজনৈতিক ইউনিটির কথা বাদ দিয়ে, ন্যাশনাল ইউনিটির কথা বাদ দিয়ে, আপনি পেটি ইস্যুতে আপনি মনে করেন রাস্তায় দুর্ঘটনা, বাংলাদেশের মতো আজকে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি দুর্ঘটনা ঘটবেই, দুর্ঘটনার ইস্যুকে নিয়ে আপনি মনে করেন যে আপনি এটার দুর্ঘটনা ঘটবে, এটা কিন্তু একটা নিয়তিবাদী কথা। আপনি জানেন যে সিঙ্গাপুরের মতো দেশে ওরা বলেছে দুর্ঘটনা জেরোতে নিয়ে আসবে, আর 1% এখন জেরোতে নিয়ে আসবে। তার মানে কি, যদি রাস্তা ভালো হয়, যদি সিগন্যাল ভালো থাকে, ড্রাইভার ভালো থাকে, ফিটনেস ভালো থাকে, এটাকে কমিয়ে আনা সম্ভব। এটা নিয়তি না, এটা ম্যানেজমেন্ট সমস্যা। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমি নাজমুল আশরাফ আমার স্টুডিওতে আছেন, তাকে আমি প্রশ্ন করতে চাই যে আমেরিকান দুজন প্রফেসর বই লিখেছেন যে রাষ্ট্র কখন ব্যর্থ হয়, এবং 300 পৃষ্ঠার বইয়ে তারা ফাইন্ডিংস দিয়েছেন যে রাষ্ট্র ব্যর্থ হয় যদি তারা তৈরি করতে না পারে। 3 বার বলেছেন ইনস্টিটিউশনস and institutions। কতটা আমরা প্রতিষ্ঠান নির্মাণ করতে পেরেছি মিস্টার আশরাফ? আমাদের ব্যর্থতা আসলে ওই জায়গায়, কোনো কিছুই প্রাতিষ্ঠানিক হয় নাই, এবং রাষ্ট্রীয়ভাবে যেগুলো প্রতিষ্ঠান হিসেবে তৈরি হয়েছে, গঠিত হয়েছে, সেগুলোর প্রাতিষ্ঠানিকতা আমরা বজায় রাখতে পারি নাই। কারণ এগুলো যারা পরিচালনা করেন, তার সাথে যারা যুক্ত থাকেন, যারা নেতৃত্ব দেন, তাদের ব্যর্থতার কারণেই আলোচনাটা যেখান থেকে আজকে শুরু হয়েছিল রাজনীতি, দুর্নীতি, উন্নতি, সেখানে আমি আধা মিনিটে শেষ করি। সেটি হচ্ছে রাজনীতি যেখানে আছে সেখানে দুর্নীতি থাকবে, কম আর বেশি, সারা বিশ্বে তাই হয়। এখন রাজনীতি, উন্নতি, দুর্নীতির সাথে আমরা যখন উন্নতির কথাটাকে বলি, সেই উন্নতি আমাদের নানানভাবে অনেকভাবে হচ্ছে, কিন্তু যেই উন্নতিগুলো আমাদের জীবনের সাথে সরাসরি যুক্ত, তার অনেক ক্ষেত্রে হয়তো উন্নতি হচ্ছে না, কিন্তু উন্নতি আমরা দৃশ্যমান দেখছি। কিন্তু যে উন্নতিটা আমাদের হচ্ছে না, সেটি হচ্ছে আমাদের গণতান্ত্রিক চর্চার, আমাদের মানবিক মূল্যবোধ, এবং সেই ঘাটতি গোটা বিশ্বে আছে। নাজমুল আশরাফ, আপনাদের 5 জনকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সবাই সামাজিক দূরত্ব বজায় রাখুন, এবং আমি যেরকম মাস্ক ব্যবহার করছি সেরকম মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.